মার্চ ফরওয়ার্ডের সম্মানিত সদস্যবৃন্দ যারা শুনছেন, মার্চ ফরওয়ার্ডের এবং মার্চ ফরওয়ার্ডের বাইরে যারা আছেন এবং আজকে আমাদের এই লাইভ প্রোগ্রাম দেখছেন শুনছেন, সবাইকে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই আজকে আমাদের প্রোগ্রামে। আজকে আমরা সকলেই ইতিমধ্যে জেনেছি আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা মার্চ ফরওয়ার্ডের পক্ষ থেকে ব্যাংক জব কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রাম হবে আজকে, এবং এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে মার্চ ফরওয়ার্ড ব্যাংক জব কোর্স, বিসিএস, প্রাইমারি এই কোর্সের পাশাপাশি ব্যাংক জব কোর্সেও তার কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এবং আমরা খুবই লাকি, আমরা খুবই সৌভাগ্যবান, আমাদের সকল অতিথি আমাদের সাথে যোগ দিয়েছেন। আজকে আমাদের প্রোগ্রামকে আলোকোজ্জ্বল করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সম্মানিত অ্যাডভাইজার অসীম কুমার রায় স্যার। আমাদের সাথে উপস্থিত আছেন ব্যাংক এশিয়া লিমিটেডের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রোশাঙ্গীর স্যার। আমাদের সাথে উপস্থিত আছেন এনবিআর এর সম্মানিত কর কমিশনার এবং মার্চ ফরওয়ার্ডের সম্মানিত ফাউন্ডার এবং চিফ পেট্রন জনাব বাদল সৈয়দ। আমাদের সাথে আরো উপস্থিত আছেন স্পেশাল গেস্ট হিসেবে আজকে বাংলাদেশ ব্যাংকের সম্মানিত যুগ্ম পরিচালক মোহাম্মদ মনিরুল হায়দার। আমি আজকের আলোচনায় আমাদের সম্মানিত সকল অতিথিকে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। সাথে সাথে স্বাগত জানাচ্ছি যারা আজকে আমার প্রোগ্রাম শুনছেন তাদের সকলকেই। আমরা আমাদের আলোচনা এখনই শুরু করছি। আপনারা যারা শুনছেন তারা কোনো প্রশ্ন থাকলে আমাদের রেসপেক্টেড গেস্টদের কাছ থেকে কোনো জিজ্ঞাসা থাকলে, জানার থাকলে, আমাদের শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যারের কাছ থেকে কিছু জানার থাকলে আপনারা প্লিজ কমেন্টে প্রশ্ন করবেন। যে প্রশ্নগুলো উপযুক্ত মনে করব বা সময়ের সাথে আমরা পেরে উঠবো সেগুলোর উত্তর করার চেষ্টা করব। পাশাপাশি মার্চ ফরওয়ার্ডের প্রতিটা সদস্যকে আমি বিনীতভাবে অনুরোধ করব আপনার একটি শেয়ার অনেকের জন্য সুযোগ প্রাপ্তির একটা মহা সুযোগ হতে পারে। সবাই প্লিজ একটু শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরা, আপনার ছোট ভাই বোন যারা আছে, যারা ভবিষ্যতে ব্যাংক জবের জন্য প্রস্তুতি নেবেন, তারাও যেন সবাই শুনতে পারে। আমি শুরুতেই আজকের প্রোগ্রামে আলোচনার জন্য স্বাগত জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় অসীম কুমার রায় স্যারকে। শ্রদ্ধেয় অসীম কুমার রায় স্যার হচ্ছেন এনবিআর এর সাবেক সদস্য। ওনার আরেকটা পরিচয় আছে আজকের প্রোগ্রামে থাকার পিছনে, স্যারের এটাও একটা বড় পরিচয়। স্যার 1972 সালে বাংলাদেশের প্রথম দিকে যারা ব্যাংকিং সেক্টরে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যারা ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার শুরু করেছিলেন এবং বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি ব্যাংক অগ্রণী ব্যাংকের মাধ্যমে আমাদের শ্রদ্ধেয় অসীম কুমার স্যার, পরবর্তীতে উনি ব্যাংক জব থেকে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনে প্রবেশ করেছিলেন। আশা করি তার কথাই সেটা আসবে। আমি স্যারকে আজকের আলোচনায় স্বাগত জানিয়ে শুরুতেই জিজ্ঞেস করতে চাই, স্যার আপনি এই যে অগ্রণী ব্যাংকের কথা বলছিলেন, কোন প্রেক্ষাপটে শুরু করেছিলেন এবং শেষ করেছিলেন যদি একটু বলতেন আমাদেরকে। আমার ইউনিভার্সিটির পরীক্ষা যখন শেষ হওয়ার পরেই আমি দুইটা পরীক্ষা দেওয়ার সুযোগ পাই, কম্পিটিটিভ পরীক্ষা দুইটা পরীক্ষা দেওয়ার সুযোগ পাই। একটা হলো ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটি, তারা প্রফেশনাল অফিসার নিয়েছিল সমস্ত ন্যাশনালাইজড ব্যাংকের জন্য। আরেকটা হলো বিসিএস পরীক্ষা। দুটা পরীক্ষাই কিন্তু 15 দিনের পার্থক্যে মানে ডিফারেন্সে শুরু হয়েছিল। তবে ব্যাংকের পরীক্ষার রেজাল্ট এবং চাকুরি সবগুলি আগে হওয়াতে আমি প্রথমে ব্যাংকে যোগদান করি। বিসিএস এর রেজাল্ট হতে হতে আমাদের অনেক সময় লেগে গেছিল, যার ফলে ইতিমধ্যে আমি প্রায় 2 বছর ব্যাংকে চাকরি করে তারপরে বিসিএস এ জয়েন করি। সুতরাং আমার জীবনের শুরুতেই মানে কর্মক্ষেত্রে প্রবেশ করার দুইটার অপশনের মধ্যে দুটাতেই আমি সাকসেসফুল হয়েছিলাম। যদিও আমি এত মেধাবী ছাত্র ছিলাম না, কিন্তু ভাগ্য এখানে সুপ্রসন্ন ছিল যে আমি দুটো পরীক্ষাতেই খুব ভালো করেছিলাম। ফলে আমাকে ইউনিভার্সিটি পড়া শেষ করার পরে আমাকে বসে থাকতে হয় নাই, আমি সাথে সাথেই কর্মক্ষেত্রে প্রবেশ করতে পেরেছিলাম। যেহেতু পরবর্তী পুরা সময়টা আমি বিসিএস ট্যাক্সেশন সার্ভিসে ছিলাম, কিন্তু ব্যাংকের প্রতি আমার দুর্বলতা আজও যায় নাই। এবং সত্যি কথা বলতে কি, আমি এখনো 2-3টা ব্যাংকের ট্যাক্সের অ্যাডভাইজার হিসাবেও আছি। এর মধ্যে একটা হলো ট্রাস্ট ব্যাংক আর একটা হলো যমুনা ব্যাংক। হ্যাঁ, সুতরাং এটা আমি খুব I enjoy that chapter of my life. Thank you very much, sir.
আমরা আজকে শুনলাম, যারা শুনছেন আমাদের প্রোগ্রাম, যারা শুনছেন তাদেরকে বলি, স্যার একটা কথা বলেছেন, উনি একই সাথে দুইটা সেক্টরের জন্য প্রিপারেশন নিয়েছেন, বিসিএস এবং ব্যাংক জব, এবং দুইটাতেই উনি সফল হয়ে আছেন। এবং ওনাকে আমরা যেটাকে বেকার জীবন বলি, এই ধরনের কোনো দুর্ভাগ্যজনক সময় অতিক্রম করতে হয়নি। স্যারের সর্বশেষ এখনো পর্যন্ত স্যারের সাথে যে ব্যাংকের সংশ্লিষ্টতা সেই বিষয়ে বলেছেন। আমি স্যারের কাছ থেকে একটু সংক্ষেপে, যেহেতু আমাদের ব্যাংক জব ওরিয়েন্টেশনের এটা প্রথম প্রোগ্রাম, আমি অসীম কুমার রায় স্যারের কাছ থেকে একটু শুনতে চাইবো মার্চ ফরওয়ার্ডের উদ্দেশ্য কি, মার্চ ফরওয়ার্ড কেন ব্যাংক জব কোচিং শুরু করছে, এই বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করতেন স্যার প্লিজ। আচ্ছা, এটা বোধহয় সবাই জানে যে আমরা একটা সংগঠনের সাথে জড়িত, সেটা হলো মূল সংগঠন যেটা, সেটা হলো পেইড ফরওয়ার্ড। পেইড ফরওয়ার্ডের অঙ্গ সংগঠন হলো মার্চ ফরওয়ার্ড, অনেস্ট, আর অনেকগুলি ইয়ে। আমাদের কিন্তু একটাই মাত্র উদ্দেশ্য, যে আমরা নিজেরা গরিব এবং গরিবদের সাথে আমাদের বসবাস, গরিবদের সাথে আমাদের উঠা বসা, অর্থাৎ সমাজের অবহেলিত পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী, হ্যাঁ, সেই জনগোষ্ঠী কিন্তু বিশাল আমাদের দেশে, এবং ওদের বসবাস কিন্তু শহরাঞ্চলে নয়, আমি গ্রামাঞ্চলেই বলতে পারি। আমাদের কাজ হলো ওইখানে মেধাবী ছাত্র যারা আছে, গরিব, টাকা পয়সার অভাবে লেখাপড়া করতে পারে না, তাদের পাশে দাঁড়ানো, এবং যে বিশাল জনগোষ্ঠীর মধ্যে শিক্ষিত, মেধাবী, অথচ সুযোগ এবং সমন্বয়ের অভাবে তারা সামনে আসতে পারছে না, তাদেরকে সহায়তা করার জন্যই কিন্তু আমাদের মূলত আমরা ওদের পাশে দাঁড়াই। আমাদের পেইড ফরওয়ার্ডের মাধ্যমে এই যে মার্চ ফরওয়ার্ডটা আমরা করেছি এই কারণেই যে আমরা দেখি যে বাংলাদেশে বিসিএস এ একটা বিরাট সংখ্যক বিসিএস এ আমাদের অফিসার নেওয়া হয়, ব্যাংকে নেওয়া হয়, প্রাইমারি স্কুলে নেওয়া হয়। আমরা চিন্তা করে দেখলাম যে আমাদের যে সমস্ত স্টুডেন্টদেরকে পাশে আমরা দাঁড়াই, তাদেরকে যদি আমরা এখন এই সহযোগিতা করি, তাহলে তারাও হয়তো সামনে চলে আসতে পারে। যেমন যে বিশাল জনগোষ্ঠী গ্রামাঞ্চলে আছে, তারা যাতে মানে ওয়েল প্রিপেয়ার্ড হয়ে কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিতে পারে, হ্যাঁ, সেটা তাদেরকে সহায়তা করার জন্যই কিন্তু আমাদের এই প্রচেষ্টাটা। আমাদের এই প্রচেষ্টার মূল উদ্দেশ্য হলো যে আমরা চাই যে তাদেরকে আমরা ট্রেন আপ করে সামনে আগিয়ে দিতে, তারা মেধাবী এবং তারা নিজের মেধার জুড়েই তারা সাকসেসফুল হবে, এই বিশ্বাসটা অন্তত আমার আছে। হ্যাঁ, আর এই সংগঠনের আমি জ্যেষ্ঠতম সদস্য এবং আমি প্রধান অভিভাবক, সেই হিসাবে আমারও একটা চাওয়া পাওয়া থাকবে, যাদের পাশে আমরা দাঁড়াবো, যাদেরকে আমরা বুস্ট আপ করবো, যাদেরকে আমরা ট্রেন্ড আপ করব, তাদের বিশাল অংশ যেন এই চাকুরির বাজারে একটা বড় জায়গা দখল করে নিতে পারে, এইটাই হলো আমার সবচেয়ে বড় কামনা। ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ। আপনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন মার্চ ফরওয়ার্ড কাদেরকে নিয়ে কাজ করে, বা মার্চ ফরওয়ার্ড আসলে কাদের জন্য সৃষ্টি হয়েছে, এই বিষয়ে আপনি আলোকপাত করলেন। আমরা স্যারের কাছ থেকে আরো শুনবো। স্যার নিজেও যেহেতু একজন ব্যাংকিং প্রফেশনাল লোক এবং এখনো সংশ্লিষ্ট আছেন, আমি এই মুহূর্তে একটু আমাদের শ্রদ্ধেয় ফাউন্ডার বাদল সৈয়দ স্যারের কাছে আসতে চাই। বাদল সৈয়দ স্যারের কাছে আমার প্রথম জানার বিষয়, এই যে বর্তমান কর্মসংস্থানের সমস্যা, অনেক বেশি লোকজন, এবং বাংলাদেশকে বলা হচ্ছে শিক্ষিত জনসংখ্যা ও বেকারত্বের দেশ, এরকম বাস্তবতায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে আসলে ব্যাংকিং প্রফেশনটার গুরুত্ব কি রকম বলে আপনি মনে করেন? শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যার। শুভ সন্ধ্যা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যে প্রশ্নটা তুলেছেন যে বাংলাদেশে কর্মসংস্থানের প্রচুর সমস্যা আছে, এটা আমি স্বীকার করি। তবে আবার আমি এটাও বলবো, বাংলাদেশে প্রচুর কাজের জায়গা আছে যেখানে কাজ করার যোগ্য লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুদিন আগে আমি দুটো উদাহরণ দেই। কিছুদিন আগে একটি বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিকের সাথে আমার কথা হচ্ছিল। তার মিড লেভেল ম্যানেজমেন্ট থেকে শুরু করে টপ লেভেল ম্যানেজমেন্ট সবাই বিদেশি। আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কেন বাংলাদেশি ছেলে মেয়েদেরকে নিচ্ছেন না? তিনি বললেন, আমি আপনাকে 1 মাস সময় দিলাম,
এই মিড লেভেল থেকে টপ লেভেল ম্যানেজমেন্টে ঠিক উপযুক্ত রিপ্লেসমেন্ট আপনি আমাকে এনে দিন, আমি তাদেরকে রিপ্লেস করব। এটা খুব নির্মম সত্য। আমরা মানি বা না মানি, এই যে বিদেশিরা এসে আমাদের চাকরি বাজারগুলো দখল করছে, কারণ সেই দক্ষতাটুকু আমরা অর্জন করতে পারছি না। আমাদের দেশে একটি কথা প্রচলিত আছে যে মামা চাচা ছাড়া চাকরি হয় না। এখানে রোশাঙ্গীর ভাই আছেন ডক্টর, উনি একটা খুব নামকরা ব্যাংকার এবং খুব নামকরা ব্যাংকিং প্রতিষ্ঠানের উনি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। উনি পরে বলবেন এবং আমি আশা করি যে আমার সাথে একমত হবেন। এই প্রসঙ্গে আমি একটু বলি যে ব্যাংকিং ক্যারিয়ার কিন্তু আমার নিজেরও অভিজ্ঞতা আছে। আমি সিভিল সার্ভিসের রেজাল্ট দেওয়ার আগে বছর খানেকের মতো আইএফআইসি ব্যাংকে প্রবেশনার অফিসার ছিলাম, অর্থাৎ ম্যানেজমেন্ট ট্রেনিং ছিলাম। সেই অভিজ্ঞতা থেকে এবং আমার পরে ব্যাংকের অনেক এরকম রোশাঙ্গীর ভাইদের মতো অনেক সিনিয়র লোকজনের সাথে পরিচয় হয়েছে, কথা হয়েছে। সে প্রেক্ষিতে আমি একজন অত্যন্ত সিনিয়র ব্যাংকার না ঠিক, উদ্যোক্তা পরিচালক, ওনাদের অনেকের সাথে আমাদের পরিচয় আছে। আমি জিজ্ঞেস করেছিলাম যে আমাকে একটি কথা বলেন তো, যে ব্যাংকে এই যে বলে সবাই যে কানেকশন না থাকলে চাকরি হয় না, এটা কি ঠিক কিনা? তিনি আমাকে বললেন, দেখেন ব্যাংকে যেটা ম্যানেজমেন্ট ক্যাডার অর্থাৎ ম্যানেজমেন্ট ট্রেনি, যারা এক সময় আমাদের ব্যাংকগুলোর নেতৃত্ব নেবে, ব্যাংকগুলো চালাবে, মেজর ডিসিশন মেকার হবে, চিফ এক্সিকিউটিভ অফিসার হবে, সেই ম্যানেজমেন্ট ক্যাডারের ক্ষেত্রে আমরা কখনোই কম্প্রোমাইজ করি না। কেন করি না জানেন? কারণ এই ব্যাংকে আমার শত শত কোটি টাকার বিনিয়োগ আছে। আমি আপনার বা তার অমুকের তমুকের রেফারেন্সে এই গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে এমন কাউকে নিয়োগ দিতে পারি না যার কারণে আমার এই শত শত কোটি টাকার বিনিয়োগ ঝুঁকিতে পড়বে। তাই সত্যিকার অর্থে ব্যাংকের ক্যারিয়ার সার্ভিসগুলোতে কখনোই আপোষ করা হয় না। আমরা ব্যবসায়ীরা আর যাই হই অত বোকা না যে আপনার কথা অনুযায়ী বা অমুকের কথা অনুযায়ী আমার শত শত কোটি টাকা ফেলে দিব অযোগ্য লোক নিয়ে। তবে হ্যাঁ, রেফারেন্সও চাকরি হয়, কিন্তু সেগুলো হচ্ছে অনুল্লেখ্য চাকরি। হয়তো ক্যাশের চাকরি, হয়তো মেসেঞ্জারের চাকরি, হয়তো স্টোর ম্যানেজমেন্টের চাকরি, কিন্তু যে সমস্ত ম্যানেজমেন্ট ট্রেনির জন্য আমরা নিয়োগ বিজ্ঞপ্তি দিই সেই সব জায়গায় কিন্তু কোনো ধরনের কম্প্রোমাইজ করা হয় না। এবং শুধু তাই না, কোন কোম্পানি, বাংলাদেশ বলেন পৃথিবীর কোন কোম্পানি, যে সমস্ত পদের যারা ঢুকবেন, যারা ক্রমান্বয়ে সিঁড়ি বেয়ে উঠে ওই কোম্পানিগুলো পুরো চালানোর দায়িত্ব নেবেন, সেই সব ক্ষেত্রে কিন্তু কম্প্রোমাইজ করেন না। তারা আমার অনুরোধে, অসীম স্যারের অনুরোধে, প্রসঙ্গীর ভাইয়ের অনুরোধে বা আমাদের অন্যান্য যারা আছেন সবার অনুরোধে চাকরি দুই একটা দিতে পারেন, কিন্তু সেগুলি উল্লেখযোগ্য চাকরি, অর্থাৎ মামা চাচা দ্বারা চাকরি হয়, কিন্তু সেগুলি মামা চাচা টাইপ। ঠিক আছে? এই কারণে আমি যে ব্যাংকে ছিলাম সেই ব্যাংকে আমি দেখতাম যে কিছু কিছু অফিসারের নামের পাশে ব্র্যাকেটে লেখা রেফারেন্স অফিসার। আমি একবার আমার যিনি সিনিয়র তাকে জিজ্ঞেস করলাম যে স্যার রেফারেন্স অফিসার মানে কি? উনি বললেন রেফারেন্স অফিসার মানে ওনারা রেফারেন্সে এসেছেন। এদের সাথে তোমাদের পার্থক্য হচ্ছে তোমরা উঠতে উঠতে কিন্তু একসময় ব্যাংকের শীর্ষে উঠবে, কিন্তু ওনারা একটা পর্যায়ের উপরে আর কখনোই উঠবেন না। আজকে প্রায় 27-28 বছর পর দেখছি আসলেই আমাদের সাথে যারা প্রবেশনার ছিলেন তারা পরে বিভিন্ন ব্যাংকে গেছেন, তারা এখন কোনো ব্যাংকের ডিএমডি বা এমনকি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বাংলাদেশের কান্ট্রি হয়েছেন, এখন মালয়েশিয়ার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের। কিন্তু যারা রেফারেন্স হিসেবে অফিসার হিসেবে ঢুকেছিলেন তারা কিন্তু এখন সেই পর্যায়ে রয়ে গেছেন। দিস ইজ দ্য ডিফারেন্স। তো যারা ব্যাংকের জবে চাকরিতে আবেদন করবে তাদেরকে আমি বলতে চাই যে এই সমস্ত
কথায় বিশ্বাস করবেন না যে মামা চাচা ছাড়া ব্যাংকে চাকরি হয় না। গুরুত্বপূর্ণ পোস্টে ব্যাংকে কখনোই ব্যাংকাররা, যারা ব্যাংকের উদ্যোক্তা, তারা অনেক ইন্টেলিজেন্ট বলে কিন্তু এত বড় ব্যবসায়ী হতে পেরেছেন। তারা তাদের বিনিয়োগ ঝুঁকিতে ফেলবেন না। আর চাকরির বাজারে যেটি আমি বলছি যে আসলে আমাদের লোকের সমস্যা নাই, কিন্তু লোকবলের সমস্যা আছে। লোকবলের সমস্যা কেমন? আরএমজি সেক্টর দেখেন, আরএমজি সেক্টর একটা উল্লেখযোগ্য অংশ বাইরের লোক। বাইরের লোক কেন? একটা বড় কারণ হচ্ছে কমিউনিকেশন স্কিল। আমরা খুব ভালো, আরএমজি সেক্টরে কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট উইথ বায়ার্স। আমরা দেখা যায় যে আমরা ইংরেজিতে দুর্বল হওয়ার কারণে ওইসব জায়গায় যেতে পারছি না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের চাকুরির সমস্যা অবশ্যই আছে, তবে যতটা প্রকট আমরা মনে করি ততটা প্রকট না। না এই কারণে যে আমাদের যোগ্য লোক যারা, তাদের কিন্তু চাকরি হয়ে যায়, তাদেরকে কিন্তু আপনি আটকাতে দেখবেন না। আমাদের এই স্কিল নাই বলেই কিন্তু আমাদের শুধু শুধু কেউ কাউকে বসিয়ে বেতন দেবেন না। স্কিল নাই বলেই কিন্তু চাকরির সমস্যাটা হয়। সেই স্কিলটা ডেভেলপ করার জন্য কিন্তু মার্চ ফরওয়ার্ডের জন্ম। এবং আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমরা প্রায় 5 বছর ধরে বাংলাদেশের বিপন্ন শিক্ষার্থীদের নিয়ে আমাদের অভিজ্ঞতা হলো যে এইখানে একটা স্মার্টনেস গড়ে তোলার ক্ষেত্রে, চ্যালেঞ্জ ফেস করে তোলার মতো সক্ষমতা গড়ে তোলার ক্ষেত্রে আমাদের এখানে লেভেল প্লেইং ফিল্ড নাই। ঢাকা শহরে একটা ছেলে যত দ্রুত স্মার্ট হতে পারে, প্রত্যন্ত অঞ্চলের একটা ছেলে সেটা পারে না। ঢাকা শহরের একটা ছেলে শিক্ষার যত ধরনের সুযোগ পায়, বড় বড় কোচিং সেন্টারে যেতে পারে, ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরিতে যেতে পারে, পাবলিক লাইব্রেরিতে যেতে পারে, অনেক জায়গায় যেতে পারে। ঢাকায় শিল্পকলাতে ভালো ভালো প্রোগ্রাম, সেখানে যেতে পারে। বেইলি রোডে নাটক হচ্ছে, সেখানে যেতে পারে। অর্থাৎ তার নলেজ বুস্ট করার জন্য সে অনেক সুযোগ পায়। এরপর চট্টগ্রাম বলেন, রাজশাহী বলেন, খুলনা বলেন, এই সুযোগগুলো তারা পায়, কিন্তু প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েরা পায় না। না পাওয়ার কারণে কিন্তু একটা বিশাল নলেজ গ্যাপ তৈরি হয়। চাকরির বাজারে মেট্রোপলিটন ছেলেমেয়েরা অটোমেটিক কয়েক ধাপ এগিয়ে থাকে, যেটা আমরা মনে করি একটা সামাজিক ইনজাস্টিস। এই জন্যই কিন্তু আমরা মার্চ ফরওয়ার্ডের মাধ্যমে একদম প্রত্যন্ত অঞ্চলের ছেলেটির সাথেও দেশের সেরা সেরা শিক্ষক এবং সেরা সেরা জ্ঞান সঙ্গে ঘটিয়ে দিতে চায়, যাতে তারা ট্রেনে করে কমলাপুর স্টেশনে নামা মাত্র তাদের মনে হয় এই শহরে যে ছেলেটি বড় হয়েছে আমি কোনো অংশে কম জানি না। নলেজ ইজ পাওয়ার। একমাত্র জ্ঞানই কিন্তু আমাকে সক্ষম করে তুলবে। সেই জন্যই আমাদের এই প্রচেষ্টা। এবং আমি মনে করি ব্যাংকিং সেক্টর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর, এবং বাংলাদেশের অর্থনীতি যে হারে বৃদ্ধি পাচ্ছে, যে পরিমাণ প্রবৃদ্ধি আমাদের হচ্ছে, এটার যে সাইজ দিন দিন বাড়ছে, এখানে ব্যাংক সামনে আরো অনেক বেশি কাজ করবে, অবদান রাখবে। এবং ব্যাংক হচ্ছে একটা সানরাইজ সেগমেন্ট। অনেক ডিপার্টমেন্ট আছে যেগুলো কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে থাকবে না। অনেক ডিপার্টমেন্ট আছে, আমি নাম বলে কাউকে হতাশ করতে চাই না, কিন্তু অর্থনীতি এমন একটা ব্যাপার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবগুলো জায়গায় হাত দিতে পারলেও অর্থনীতির ক্ষেত্রে হাত দিতে পারবে না। অর্থনীতিতে যারা করবে বা অর্থনীতি নিয়ে যারা কাজ করবে, সেই সব সেক্টরে কিন্তু বিকাশ অবশ্যম্ভাবী। তাই আমি বলি ব্যাংকিং সেক্টরটা হচ্ছে সানরাইজ সেগমেন্ট, অর্থাৎ সেখানে সবসময় সূর্য উদিত হতে থাকবে। এই সেক্টরে যারা আসবেন তারা যদি সিনসিয়ারলি লেগে থাকেন, তাহলে তাদের জীবনে অনেক ভালো করার সুযোগ আছে। এবং ব্যাংকে আরেকটি সুযোগ, বড় সুযোগ আছে, সেটা হচ্ছে ব্যাংকে প্ল্যাটফর্ম চেঞ্জ করা যায়। একটি ব্যাংকে আপনি জয়েন করলেন, তারপর ইচ্ছে করলে আপনি অভিজ্ঞতা অর্জন করলে আপনি আরেকটা বেটার অপরচুনিটি নিয়ে আরেকটি জায়গায় গেলেন, তারপরে আরেকটি জায়গায় গেলেন। এইভাবে আমরা দেখি যে ব্যাংক হচ্ছে এমন একটি সেক্টর, কর্পোরেট সেক্টরটাই আসলে এমন একটি সেক্টর যেখানে আপনি
খুব দ্রুত জাম্প করে করে উপরের দিকে উঠতে পারে। সব মিলিয়ে ব্যাংক আমার মনে হয় যে একটা অত্যন্ত উল্লেখযোগ্য জায়গা কাজ করার জন্য, ক্যারিয়ার ডেভেলপ করার জন্য, এবং যারা সিরিয়াসলি এটা নিয়ে ভাববেন তারা আমার মনে হয় যে ঠকবেন না, তবে কোনোভাবে বিভ্রান্ত হবেন না যে ব্যাংকে যদি আপনি ম্যানেজমেন্ট ট্রেনি হিসাবে ঢুকতে চান, অর্থাৎ ব্যাংকে যদি ক্যারিয়ারের মতো ক্যারিয়ার করতে চান, তাহলে আপনার একমাত্র আপনার অবলম্বন বা ইনস্ট্রুমেন্ট হবে নলেজ, এর বাইরে আর কিছু না, কোনো টেলিফোন না, কোনো কানেকশন না। এটা আমার দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় বাদল স্যারকে। আমাদের কমেন্টেও কয়েকজন লিখছেন মানে বিষয়টা কি এখানে কোনো কমিউনিকেশনের কোনো বিষয় আছে কিনা। আমার মনে হয় অত্যন্ত ভালো একটা পজিশন থেকে উনি আমাদেরকে ব্যাখ্যা করে বলেছেন, সেটা হচ্ছে এখানে প্রস্তুতি হচ্ছে মুখ্য এবং মার্চ ফরওয়ার্ডও হয়ে আছে প্রস্তুত করার জন্য আমাদের যে পেরিফেরি, আমরা আমাদের যে শহুরে জীবনের যে সুবিধা এগুলোর বাইরে যারা আছেন তাদের জন্য একটা নেটওয়ার্কিং, তাদের জন্য তাদের প্রিপারেশন সেন্টার হিসেবে যাত্রা শুরু করেছে মার্চ ফরওয়ার্ড, এবং আশ্বস্ত করেছেন। এবং এখানে আমাদের দুজন সিনিয়র ব্যাংকার আছেন, আমরা তাদের কাছ থেকেও শুনবো এই বিষয়ে। আশ্বস্ত করেছেন যে এখানে কোনো ধরনের নেগোসিয়েশন বা তদবির এই ধরনের কোনো বিষয় নয়, যোগ্যতার মাধ্যমেই আমাদের একটা প্রতিষ্ঠিত ব্যাংকিং ক্ষেত্রে একজন চাইলে ক্যারিয়ার গঠন করতে পারে। আমি এই পর্যায়ে আমাদের শ্রদ্ধেয় রোশাঙ্গীর স্যার, বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রাইভেট ব্যাংক, ব্যাংক এশিয়া লিমিটেডের সম্মানিত সদ্য ডিএমডি, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, আমি স্যারকে এই পর্যায়ে আমাদের আলোচনায় স্বাগত জানাই। স্যারের কাছে আমার প্রথমেই যে বিষয়টি জানতে আমি ইচ্ছুক, একজন কমেন্টেও বলেছেন আমাদের একজন শ্রোতা, আমাদের বাদল স্যার যেটা বললেন, অর্থাৎ কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা আমাদের যে বিপুল জনগোষ্ঠী এবং শিক্ষিত আনএমপ্লয়েড যে ইয়াং জেনারেশন, এদের কর্মসংস্থানের ক্ষেত্রে ব্যাংকিং এর বিষয়ে আপনি কি মনে করেন? এক। দুই নম্বর একটা বিষয় হচ্ছে, যদি রেফারেন্সের কোনো গুরুত্বই না থাকে তাহলে কেন সিভি গুলোতে রেফারেন্স শব্দটা লিখে দিতে বলা হয়? একজন, দুইজন, এই ধরনের রেফারেন্স জিনিসটা, প্রথাটা বা এই ধরনের একটা বিষয় কেন আছে, এই বিষয়ে একজন আপনার কাছ থেকে জানতে চেয়েছেন। শ্রদ্ধেয় রোশাঙ্গীর স্যার। ধন্যবাদ আপনাদেরকে এবং যারা শুনছেন আজকে বিশদ আলোচনাটুকুর জন্য। দুজন সিনিয়র বক্তা আমার আগে বেশ আলাপ করেছেন এবং সবচেয়ে আমার ভালো লাগে আজকে শুরুতেই অসীম স্যার যেটা বললেন যে ওনার প্রথম চাকরি ব্যাংকার এবং অগ্রণী ব্যাংকে হয়েছিল চাকরিটা। অডাসিটি আমার নেই যে ওনার সাথে তুলনা করার, কিন্তু এটুকু আজকে খুবই আনন্দ লাগছে আমার যে আমারও প্রথম চাকরি হয়েছিল অগ্রণী ব্যাংকে। এর পরপরই প্রাইভেট ব্যাংক আসতে বললো এবং আমরা প্রাইভেট ব্যাংকে ঢুকে পড়লাম। আজকে অ্যাকচুয়ালি প্রায়োরিটি ডিসকাশনের যে প্রায়োরিটিগুলো পাচ্ছে এবং এতক্ষণ যাবত হচ্ছিল, মূলত যদি সামারাইজ করি তাহলে আমার কাছে একটা প্রথম কথা চলে আসে যে আফটার মাই ফর্মাল এডুকেশন, আমি লেখাপড়া, প্রয়োজনীয় লেখাপড়া শেষ করার পরে যখন মার্চ ফরওয়ার্ড করবো আমার জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য, আমি মার্চ ফরওয়ার্ডের দিকে এগোবো, তখন প্রশ্নটা আসে সে মার্চ ফার্স্টে অংশগ্রহণ করার জন্য আমার প্রি রিকুইজিট কোয়ালিফিকেশন গুলো আছে কিনা, আমি কমান্ড গুলো বুঝি কিনা, ডিরেকশন গুলো বুঝি কিনা, সব মিলিয়ে আমার প্রিপেয়ার্ডনেসটা আছে কিনা। তো আমি সব কথা নিয়েই বলবো, কিন্তু হঠাৎ একটা যেহেতু প্রশ্ন চলে আসলো যে রেফারেন্সের ব্যাপারগুলো সীমিত থাকে, এটা আমার কাছে সহজ লাগে এই কারণেই এটা অনেকটা স্টিরিওটাইপ, মানুষের মাথায় যেমন একটা জিনিস থাকে সিভি টাইপ করার সময় কিছু পয়েন্ট থাকে, পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট দিতে হয় বলে প্রথমে দেয়। আর হচ্ছে আমার একটা ধারণা হতে পারে যে এই নামটা দিলে পরে হয়তো ব্যাংকের যদি উনি বড় ক্লায়েন্ট হন, হয়তো আমার কোনো না কোনো ভাবে হয়তো আমার সাথে চাইতে পারে। এগুলো ফেভার না, কিন্তু এটা অবচেতন মনে একজন অ্যাপ্লিকেন্ট কিন্তু একটা নাম ব্যবহার করতে যাকে উনি চেনেন, অথবা প্রয়োজনে যদি আমার ওই রেফার যদি করেছেন
ওনার কাছে জিজ্ঞেস করা হয় যে আপনি কি রওশনকে চিনেন, উনি হয়তো যদি কোনো কারো বলতে পারেন যে আমি চিনি, কারণ এই জন্য নিয়ম হচ্ছে কি আমরা যখন রেফারেন্স দেই তখন কিন্তু সেই স্যারদের সেই মহামানুষদের আমরা কিন্তু আগে জিজ্ঞেস প্রায়র পারমিশনটা চেক করি। তো স্যার আমি এইটুকুই, এভাবে আমার সবকিছু আছে, কোয়ালিফাই করছি টু অ্যাপ্লাই, তো আপনি অনুমতি দিলে পরে আপনার নামটা হয়তো আমি এখানে রাখতে চাচ্ছি। ইফ হি অ্যালাউজ মি, তখন তখন কিন্তু যদি একটু আমরা নামটা ইউজ করি তাহলে একটু ভালো হয়। আমি প্রথমেই বলছি যে আমাকে প্রেজেন্ট সিভি মানে আমি যেটা মনে করি যে আমার প্রেজেন্টেশন, আমাকে তারা চোখে দেখছে না, প্রথমে সিভির মাধ্যমে তারা আমাকে কিছু পয়েন্টে স্ট্রাকচারিং করে তারা আমাকে মোটামুটি একটা ধাপে ফেলে যে ওয়েদার অ্যাট অল আই এম এলিজিবল ফর দ্যাট পোস্ট। আজকে আমরা স্বাভাবিকভাবে একেবারেই সাধারণ কথা না, যেহেতু একটা কথায় যাচ্ছি যে আমাদের যেহেতু স্কিলনেসের কথা আসলো, একাডেমিক কোয়ালিফিকেশনের কথা আসলো, প্রিপেয়ারনেসের কথা আসলো, আমাদের এখানে সব মিলিয়ে আমি যদি মনে করি যে আমি একটা অ্যানাউন্সমেন্টে অ্যাডের প্রতি আমি অ্যাপ্লাই করবো, তখন আমি সেটা এইসব জিনিসটা, কারণ প্রেজেন্টেশন ইটসেলফ ইজ দ্য বেসিক। যেমন আজকে আমাদের যে আলাপগুলো হচ্ছে বিভিন্ন সুদীজন থাকবেন, অনেকে অনেক কথা বলছি, হয়তো আপনারা সামারাইজ করলে পরে কথাগুলো আপনাদের 15-20 আবার সাজিয়ে ফেলেছেন। দিস ইজ ইয়োর কোয়ালিটি, এবং এই বিল্ট ইন কোয়ালিটিগুলো, এই র্যার কোয়ালিটিগুলো কিন্তু আমার ইনগ্রেডিয়েন্টস হয়ে আমাকে কিন্তু অন্যজন থেকে আলাদা করে দেয়। এগুলো আজকের অনুষ্ঠানটা খুব মজা লাগবে আপনাদের যারা শুনছেন, যারা নেবেন কথাগুলো, তারা যদি এটা স্যাম্পল হিসেবে নেন যে এই কথাগুলো আমি সামারাইজ হয় হোয়াট হ্যাপেন, তখন দেখবেন আপনার নিজের ভালো লাগবে যে সামথিং পজিটিভ ওয়াজ দেয়ার, পজিটিভ ওয়াজ দেয়ার। আমরা নর্মালি একাডেমিক কোয়ালিফিকেশনের কোনো সময় আমাদের ট্রেনিং এর শুরুতে ইন্টার্নশিপ থাকে, কিন্তু অন্য সুযোগ আমাদের থাকে না। যখন শেষ করি বিভিন্ন একাডেমিক ইনস্টিটিউশনে একটা ইন্টার্নশিপের ব্যবস্থা থাকে, এটা টু ডেভেলপ ইউর সেলফ ফর দি জব ওয়ার্ল্ড। দেখা যায় কি অনেক সময় ইন্টার্নশিপ করার সময় কোম্পানি অনেকে কিন্তু লেটার অফ ইন্টেনশন দিয়ে দেয় তাকে, আমাদের যদি আপনার সাথে কথা বলেন, উই ওয়ান্ট টু টক টু ইউ। এটা বিশেষ করে যেহেতু আলিফ ভাই বলেছেন, আমি একটু শুরুতে নিচ্ছি, আইবিএতে এটা প্রায় ক্ষেত্রে হয়, ওনারা যখন ইন্টার্নশিপে যান দেখা যায় কি শতভাগই আমাদের চাকরি অফার করে পেয়ে বসেন ওরা, তো ওইখানে না আরো যে জায়গায় পেয়ে বসেন, দেন ইজ দ্য টার্ন অফ দ্য ক্যান্ডিডেট, তার অপশন থাকতে পারে। তো তাহলে আমরা কথা হলো আজকে, যেহেতু আমরা বৃহৎ জনগোষ্ঠীর কথা বলি, স্বাভাবিকভাবে সাধারণ কথাগুলো আমাদের বলতে হবে, স্পেসিফিক এই ইনস্টিটিউটটা ভালো খারাপ না বলে হাউ টু মেক মাই সেলফ রিচ। ওই রিচটা হচ্ছে আমার ইনগ্রেডিয়েন্টস। আমি যদি ভালো না করি, আমার ক্ষমতা যদি আমি ক্ষমতায়ন না করি, আমার বাচনভঙ্গি, আমার বিল্ট ইন কোয়ালিটিস যদি অন্য জায়গায় কাজে না লাগে, তাহলে আরেকজন কেন আমাকে হায়ার করে বলেন? কথা উঠলো এখানে, যেমন আমি একটা কথা বলি আপনাদের সবার জন্য যারা শ্রোতা আজকে আমাদের, যেমন বিআইবিএম এ ব্যাংকিং এমবিএম দেওয়া হয়। এবার চিন্তা করে দেখেন যে কেউ যদি কোনো কারণে মনে করে যে আমি বিবিএ পরে এমবিএমটা করবো বিআইবিএম থেকে, এটা স্পেসিফিক এক্সাম্পল বললাম জাস্ট আমার এন্ট্রিটা বোঝার জন্য, একজন ব্যাংকার এন্ট্রি পয়েন্টটা বোঝার জন্য। হয়তো আবার প্রশ্ন চলে আসবে যে তার এমবিএম না পড়লে, বিআইবিএম এ লেখাপড়া না করলে কি আমি চাকরি পাবো না ব্যাংকিং এ? না না না, এরকম কথা তো আমি বলতে পারবো না। আমি আগেও বলেছি যে র্যার কোয়ালিটিস থাকে, আমি ধরে নিচ্ছি সবার কাছে। প্রবলেম হয়ে যায় আমি যখন প্রেজেন্টেশন করতে যাচ্ছি, তখন কিন্তু আমার প্রেজেন্টেশন স্কিল না থাকার কারণে কিন্তু আবার লেখাপড়ার সাথে অন্য জিনিস। আমরা তো মাস্টার্স পড়া পর্যন্ত অনেক প্রেজেন্টেশন করা শুরু পাই। আমার ভারত নিজেকে নিজে অনেক সময় আমরা হাত রেখেছি, তাহলে ওয়াই নট যে আমি প্রথম চিন্তা করব যে আমি যে কথাগুলো বলি, যেমন আমরা মানুষের মধ্যে কি বুঝি, স্পিকার এবং রিসিভারের মধ্যে যদি একটা সমন্বয় থাকে তখন একটা কমিউনিকেশন ডেভেলপ করে। ঠিক একইভাবে সেই আমি সিভি দেই, ওটা যদি রিসিপিয়েন্টের কাছে গ্রহণযোগ্যতা থাকে তখন ওরা শর্টলিস্টিং করে আমরা দেখি। অ্যাকচুয়ালি সবকিছু আমি একটা ছোট্ট সবসময় অ্যাব্রিভিয়েশনে কথা বলি, AIT
এটা ছিল এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, আপনার যদি বলেন ওটাও মিথ্যা না, কিন্তু আমি অনেক সময় বলি অ্যাম্বিশন, ইনিশিয়েটিভ অ্যান্ড ট্যালেন্ট, তিনটা সব দেখেন। আপনার যদি কোনো ধরনের কোনো বস্তুতে আপনি স্থির করতে না পারেন যে আমি চাকরি করব, ব্যাংকিং এ করবো, তাহলে এটা আপনার নিতে হবে। আপনাকে কেউ যদি বলে ব্যাংকিং খুব চাকরি চাকরি হয়ে যায়, এগুলো অনেক ভুল কথা, এগুলো সাধারণ কথা আর কি। তো সাধারণই আমি বলছি ভেরি স্পেসিফিক কথাগুলো। তেমন আমি নিজে আমার মধ্যে সেই অ্যাম্বিশন আছে কিনা, এবং অ্যাম্বিশন থাকলে হবে না, আমাকে দেখেন ইনিশিয়েটিভ নিতে হবে। I must take necessary initiative to grab that post or to join over there. এবং এই দুইটা থাকলে আমার হচ্ছে না। যদি আমার কাছে সে ট্যালেন্টটা না থাকে, অ্যাম্বিশন আছে, ইনিশিয়েটিভ আছে, কিন্তু সে ট্যালেন্টটা আমার মধ্যে নেই। কারণ আমি ট্যালেন্টটা না থাকলে আমি আরেক জায়গায় আলোকিত করবো কিন্তু, আরেকজনের চোখে পড়বো কিন্তু। এতদিন যাবৎ ফর্মাল কারণে কিন্তু আমি অনেক কিছু নিজেকে সাজিয়েছি, গুছিয়েছি। স্যার একটু ইন্টারাপ্ট করলাম স্যার, মানে কোন একটা টেলিভিশন, কোন একটা টেলিভিশন বোধহয় হালকা একটা সাউন্ড হচ্ছে, যদি আমি তো বুঝতে পারতেছি না এখান থেকে, যদি একটু কাইন্ডলি দেখতেন। হ্যাঁ, মানে কারো একজনের হচ্ছে মনে হয়। হ্যাঁ স্যার, আপনি কন্টিনিউ করেন প্লিজ। থ্যাংক ইউ। এবং আমার যে কথা বলছি যে আমার প্রিপেয়ারনেস, অ্যাম্বিশন, ইনিশিয়েটিভ, ট্যালেন্ট সবকিছু মিলিয়ে যে আমার যদি থাকে, এবং আমি if I have that quality to present myself, অনেক জায়গায় দেখবেন আমি আমার কথাগুলো বুঝতে পারছি, ওনাদের চাহিদা মতো আমি নিজেকে ওদের কাছে উপস্থাপন করেছি। সব মিলিয়ে আমার ব্যক্তিগত জীবনে যেগুলো আমি পেয়েছিলাম ভালো রেজাল্ট বলি আপনাদেরকে, সরাসরি বলি যে আর একটা চাকরি হওয়ার পরে একটা জিনিস থাকতে হবে যে আমি সামনের দিকে তাকাবো, ভালো যেগুলো হচ্ছে আমার চোখের সামনে আমি সব কিছু আহরণ করার চেষ্টা করব। এবং আমার চোখটা যেহেতু একটা ক্লোজ ক্যামেরার মতোই, আমি এমন কিছুগুলো রেকর্ডিং করব যে ভালো জিনিসগুলো কি কি বলতে ভালো বোঝায়, এই রেয়ার কোয়ালিটি জিনিসগুলো কিভাবে আমি আমার অ্যাম্পলিফায়ার মধ্যে আমি বিল্ড করতে পারবো। তাহলে হবে কি, যখন সমন্বয় করবে না, তখন স্বাভাবিকভাবে, যেমন আমরা একটা এক্সাম্পল বলি, অনেক টুথপেস্ট থাকে একটা মনোহরি দোকানে, সুপার স্টোরে, অনেক ব্র্যান্ডের। Why do I go for that specific toothpaste? Obviously, অনেকের মতো আমাদের কাছে রিজন থাকে, এই কারণেই আমি এই টুথপেস্টটা শুধু কিনবো। দেখেন, মানে আমার একটা প্রেফারেন্স ছিল আমি ওইটাকেই কিনবো, ওইটাই নিবো আমি। অনেক কিছু ছড়ানো অপশন, এরকম অপশন কিন্তু অলরেডি আমাদের জীবনে অনেক কিছু আছে। অপরচুনিটি নাই বললে আসলে আমি এটা ছোট হয়ে যাবো। অপরচুনিটি আর অ্যাপল, কিন্তু আমি নিতে পারছি কিনা, সেটার যোগ্যতা আমার মধ্যে আছে কিনা। সো নিতে চাইলে হবে না, তো আমি নিতে পারছি কিনা, whether I am able to take that। তাহলে যদি আমি নেওয়ার জন্য প্রস্তুতি থাকে, অবশ্যই আমি নিতে পারবো। সব মিলিয়ে আরেকটা জিনিস ডেভেলপ করতে হয় জীবনে, যদি ব্যাংকিং করেন, সেটা হলো your honesty, your simplicity, and above all your integrity। এই তিনটা পয়েন্টের সঙ্গে যদি হার্ড ওয়ার্ক থাকে, ডেডিকেশন থাকে, অবভিয়াসলি কিন্তু আপনি আপনার স্থিরে পৌঁছাবেন। আমরা হ্যাঁ বলে থাকি যে এখানে ব্যাংকিং সেক্টরে চাকরি প্রচুর সুযোগ। বাদল ভাই খুব সুন্দর করে বলেছেন যে কিছু চাকরি হয়ে যাচ্ছে, বললাম আসলো, জয়েন করলো। কিছু চাকরি কিন্তু কিছু পজিশনে বলে করে দেওয়া যায় না। এটা হান্টিং ভীষণ ভাবে করতে হয়। যত উপর দিকে উঠবেন কিন্তু তত আপনাকে ট্রেনার দিয়ে একটা ট্রেনার দেওয়া হয়, একটা বাধা দেওয়া হয়, যাতে করে আপনি চাইলেও ঢুকে পড়তে না পারেন। সম্ভব না, কিন্তু আমরা রাইট ম্যান ফর দ্য রাইট জব বলি সবসময়। ফ্রি আর একটা কথা আমাদের আছে রাইট প্লেসে পোস্টিং জন্য, ওইটাতে কিন্তু সবাই আমরা পৌঁছতে পারি না। কিন্তু আমি নিজের কথাই বলি আপনাদেরকে, আমার কিন্তু সমস্যা হয়, অনেকে কিন্তু ম্যানেজিং ডিরেক্টর হয়েছেন। আমি তো ডিএমপিতে গিয়ে রিটায়ারমেন্টে গেলাম। আমি মনে করি ডেফিনেটলি ওই যে পৌঁছলো তার কাঙ্ক্ষিত লক্ষ্যে, এমডি হয়েছে, তার অফিসে সেই এমন কিছু ট্যালেন্ট ছিল যেটার কারণে ম্যানেজমেন্ট ওয়াজ হ্যাপি টু প্রমোট, টু এলিভেট হিম অ্যাজ ম্যানেজিং ডিরেক্টর। আমি শুধু স্বপ্ন দেখতে তো হবে না, আমি যে স্বপ্ন তো আমরা দেখি, ড্রিম করা ভালো, বাট আমার সেই বিল্ট ইন কোয়ালিটিটুকু আছে কিনা টু হোল্ড দ্যাট অ্যাসাইনমেন্ট, টু হোল্ড দ্যাট পোস্ট। খুব চমৎকারভাবে একটা কথা বললো একজন বাংলাদেশি ইয়াং পার্সোনালিটি, এখন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মালয়েশিয়ার সিইও। তো আপনারা আজকে ইন্সপায়ার হচ্ছেন না ডিয়ার
অডিয়েন্স আপনারা যারা নিচ্ছেন কথাটা, খুব এমন একটা কথা উনি বলেছেন যেটা ভেরি 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 এলিউরিং ফর আস। এটা কিন্তু একটা স্বপ্ন। উনি আবরার হয়তো একজনই হন আজকে সিইও অফ দ্য এসসিবি মালয়েশিয়া, ওয়াই নট সেকেন্ড সে আপনার আসবে না কেন? আরো তিরিয়া চাচ্ছি মাছ পড়ার মাধ্যমে আপনাদের কিন্তু আমরা রিচ পুয়ার এর দিকে ক্লাসে আমরা যাচ্ছি না, আপনাদের নিয়ে আপনাদেরকে আমরা একটু বড়াইতে স্বাভাবিকভাবে এটাই তখনই সান্ত্বনাটা আসবে, তখনই জয়টা আসবে, শ্রেষ্ঠতা আসবে যখন আপনার কষ্টের বিনিময় আপনি পাবেন। আমরা এই দুটোর জন্য সবচেয়ে বড় লাগে কি জানেন? ইউ নিড চ্যালেঞ্জ, ইউ নিড হার্ড ড্রাইভ, ইউ নিড হার্ড ড্রাইভ। কেমন? কারণ আপনার ড্রাইভ নাই কিন্তু আপনি ড্রিম করছেন, দ্যাট ক্যান নট বি। আপনি ইউ মাস্ট নো দি আর্ট অফ দ্যাট ইজ আপনি তো ইনভেস্টমেন্ট, আপনি আপনাকে কোথাও ইনভেস্ট করেন যেটার মাধ্যমে কোম্পানি রিটার্ন পাবে। স্বাভাবিকভাবে যখন আপনার রিটার্নের ব্যাপার থাকে কোম্পানি অবশ্যই করে যে এই লোকটা আমার এখানে আসতে পারে, আমার হয়তো ভালোটা হতে পারে। আমরা এই জিনিসগুলো খুব সহজভাবে বলছি আমাদের এই কারণেই, কারণ আমাদের আশেপাশে কিন্তু সবকিছুই ছড়ানো আছে, সবকিছু ছড়ানো আছে। আমরা যখন কম্পেয়ার করি না, হতাশ হবেন না, নেভার বি ফ্রাস্ট্রেটেড ইন ইউর লাইফ। আমার একটা মাত্র আজকে অনুরোধ এই আজকে মাছ পড়ার অনুষ্ঠানের মাধ্যমে, নেভার বি ফ্রাস্ট্রেটেড। অনেকেই বলছে কি হবে, অনেক ট্রাই করলাম, নো নো নো, দিস ইজ নো এন্ড টু ইট। আপনি সাগরের দিকে তাকিয়ে থাকেন, কক্সবাজার বিচে গিয়ে বকন থেকে বিচে গিয়ে দেখবেন আপনি লিমিটটা নাই, কিন্তু হয়তো মনে হচ্ছে ওইখানে মনে মিশে গেছে, ওইখানে গেলে দেখবেন আরো সামনে যেতে হবে, আরো সামনে গেলে আরো সামনে যেতে হবে। ইউ হ্যাভ টু মুভ ফরওয়ার্ড। এই মার্চ ফরওয়ার্ড নামটা আসলে ম্যাচিং করছে ওইখানেই। আপনি কিন্তু আপনার ড্রিমটা পৌঁছানোর জন্য ইউ হ্যাভ টু মার্চ ফরওয়ার্ড এবং মিনিংফুলি। আমরা আপনাদেরকে এটুকুই বলবো যে হয়তো শর্ট স্প্যান অফ টাইমে অনেকে বলে আমি লেখাপড়া শেষ হলো, আমি 3 মাসের মধ্যে চাকরি পাবো কেন? দ্যাট ইজ নাথিং কন্ডিশন। Why you are limiting yourself? Why you are going for the conditions? Condition হচ্ছে আপনি আগাবেন না তো। You need to adjust with the environment. Suppose environment এই সময় আপনাকে অ্যালাউ করে নিতে হবে। Again, if you have the rare qualities, if you are fit, দেখবেন আপনার নেক্সট কলে আপনি আবার চান্স পাবেন। যেমন আমরা অসীম স্যার বলেছেন ওনার চাকরির কথা, আমি বললাম আমার চাকরির কথা, তখন কি বলবো যে হ্যাঁ তখন লোক মানে কম ছিল বোঝায় আমরা 2-3 জায়গায় চাকরি, না না না, এটা না। কিন্তু আমি আজকে বাধ্য হচ্ছি একজন স্যারের নাম বলার জন্য, উনি প্রয়াত অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থা ছিলেন, লুৎফর রহমান সরকার স্যার। অনেকে ইয়াং ম্যানরা নামই জানবেন, নাকি নামও শুনবেন, শুনলে অনেক কিছু জানা আছে। তো সেই ওনার কাছে আমাদের ইন্টারভিউটা হয়েছিল অগ্রণী ব্যাংকে। তো ক্যান ইউ ইমাজিন যে আমরা ওই কিন্তু আমাদের জন্য উনি একটা কিন্তু স্বপ্ন ছিল যে এলা সরকার স্যার এত দেখেছি, এত সত্যি নাম, এত কিছু দেখেছি আলোচনায়, ওনার সঙ্গে বসে আমি কথা বলছি, বিলিভ মি দ্যাট ওয়াজ মাই হোয়াট শুড অ্যাচিভমেন্ট। ওনার সামনে গিয়ে আমি কথা বলতে পারছি। আই হ্যাভ ট্রাইড টু বিল্ড মাই সেলফ যে এরকম একটা পার্সনের সামনে আমি কথা বলতে পারি, উনি যেন আমার কথাগুলোকে অ্যাকসেপ্ট করে। এই কনফিডেন্সটা যদি আমার থাকে না, তারা কিন্তু আমি কোনদিন ঠকবো না। আর কনফিডেন্স থাকার জন্য আপনি কিন্তু নিজেকে নিজে বিশ্বাস করতে হবে। আপনি যদি নিজেকে বিশ্বাস করেন, আরেকজন অবশ্যই আপনাকে বিশ্বাস করবে। দিস ইজ হাউ আমরা কিন্তু মার্চ ফরওয়ার্ড করি। এবং এই লাইফস্টাইলটা, জব মার্কেটটা, আমি আবারও বলছি, ডোন্ট লিমিট ইয়োরসেলফ যে চাকরি নাই, হতাশ, এটা কোনো কথা? দিস ইজ নট সেইং। আপনি একটু ব্যক্তিগত জীবনে চিন্তা করে দেখেন যে আপনার ফ্যামিলিতে যদি এরকম কেউ ইনস্ট্যান্স থাকে যারা খুবই ভালো করেছে, স্টাডি দেন। আমি তারপরে আজকে এই কথাটা রিপিট করছি, কারণ হতাশ হলে পরে জীবন এখানে থেমে যায়। আমার তো জীবন তো আল্লাহ কত কিছু দিয়েছে আমি জানি না তো, আমি কিন্তু জীবন 40 বছর করতে পারবো না, 30 বছর, নো ওয়ান ক্যান প্রেডিক্ট ইট। সব প্রেডিক্ট করতে পারবেন, এটা পারবেন না। ইউ মাস্ট প্রেডিক্ট ইয়োর আইডিয়া, ইয়োর what should I say, dream and what you want to be. এই সব জিনিসগুলো নিয়ে যদি চিন্তা করেন যে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন, আমার মনে হয় ফার্ম ডিটারমিনেশন রেখে, ইউ মাস্ট হ্যাভ প্রেজেন্টেশন, ইউ মাস্ট হ্যাভ দি ল্যাঙ্গুয়েজ। এটা একটা বড় আর্ট। আপনি কথা বলা কিন্তু একটা বড় আর্ট। এটা আজকে স্যারদের, বাদল স্যার এবং অসীম স্যারের কাছে শুনলেন, জাস্ট লুক এট দ্য প্রেজেন্টেশন, কিভাবে এটা তো শিখাচ্ছি এখন। আমি এইভাবে আই ওয়ান্ট টু লার্ন বিকজ লার্নিং ইজ নেভার এন্ডিং। আপনি নিজেকে একটু বিল্ড করেন এবং মার্চ ফরওয়ার্ড আপনাদের সাথে আছে। তবে একটা ছোট্ট কথা বলে শেষ করবো, সেটা হলো হাইটে ওঠার জন্য একটু পেশেন্স দরকার।
you must have patience in reaching heights. প্লিজ, এটা আমার সবসময় কথা আমি সবার সাথে শেয়ার করি, আজকে করলাম আপনার সামনে। আমরা সুযোগ এলে পরে আরো কথা বলবো আপনার সামনে, আরো অন্যান্য থ্যাংক ইউ আপনাদেরকে। অনেক সুন্দরভাবে বলেছেন। আমার মনে হয় যাদের জন্য এই আলোচনা, যাদের জন্য আজকের এই উদ্যোগ, তাদের জন্য এর চেয়ে কোয়ালিটেটিভ আলোচনা পরামর্শ আর কি হতে পারে। এবং আমি স্যারের কথা যখন শুনতেছিলাম আমার মনে পড়ছিল আমরা যখন মার্চ ফরওয়ার্ড প্রথম শুরু করি, একেবারে শুরুর দিয়ে একটা পোস্টে সম্ভবত মার্চ ফরওয়ার্ড মানে কি শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যারের কাছে কেউ একজন প্রশ্ন করেছিলেন। উনি বলেছিলেন যে আমরা পড়ে গেলেও সামনের দিকেই পড়বো, পড়ে গেলে মানে পড়ে গিয়ে হাতি আবার সামনের দিকে হামাগুড়ি দিয়ে চলার চেষ্টা। এই যে মার্চ ফরওয়ার্ড নিয়ে অসাধারণ একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় রোশাঙ্গীর স্যার, এবং তার ব্যাংকিং এর তার যে হিউজ এক্সপেরিয়েন্স এবং সেগুলোর আলোকে, এবং নট টু বি ফ্রাস্ট্রেটেড, আমাদের ইয়াং জেনারেশনকে বলেছেন নিজের চলার পথকে নিজে যেন আমরা সীমিত না করি, এই বিষয়ে উনি বলেছেন। আমরা রোশাঙ্গীর স্যারের কাছ থেকে আরো কিছু আমাদের প্রশ্ন আছে, আমরা তার কাছে আসবো। আমি মনিরুল হায়দার স্যার, আপনি কি আছেন, স্ক্রিনে আছেন? ওবাইদ ভাই, যেহেতু মুনির ভাই এখন নাই, আমি একটু ফ্লোর নেই 2 মিনিটে। শিওর স্যার, প্লিজ। এক নম্বর একটা প্রশ্ন হচ্ছে রেফারেন্সে কাজ না হলে রেফারেন্স কেন নেওয়া হয়? আসলে এই কনসেপশনটাই ভুল। রেফারেন্স কিন্তু ওই রেফারেন্সে চাকরি দেওয়ার জন্য নেওয়া হয় না। যে কোনো চাকরিতে দুজনের রেফারেন্স লাগে, কারণ যখন আপনি ফাইনালি রিক্রুট করবেন তখন তাকে সার্টিফাই করবে, তাকে এন্ডোর্স করবে। এরকম দুজন যোগ্য মানুষের যোগসূত্র থাকা ভালো। আমি যখন একজনকে একটা দায়িত্ব দিব, তাহলে তাকে চেনে এমন একজন রেসপন্সিবল একজন লোক আমার দরকার, যে তাকে এন্ডোর্স করবে। চাকরিটা দেওয়ার আগে আমি ফোন করে জিজ্ঞেস করবো আপনার অমুক ছেলে তো নির্বাচিত হয়েছে, আমি তাকে চাকরিটা দিচ্ছি, আছে কিনা। ঠিক আছে, এটা হচ্ছে এক ধরনের নিশ্চিতকরণ ক্লজ। তাই এটার সাথে আসলে চাকরির কোনো সম্পর্ক নেই। 2 নম্বর হচ্ছে একজন বলেছেন যে যাদের রেফারেন্সে তিনি আমার নাম ব্যবহার করতে চান, আমি যাতে না করি, আমি যাতে এতে নিষেধ না করি। এই ব্যাপারে আমি বলি, আজকে থেকে 2 বছর আগে কিন্তু আমার একটা পাবলিক অ্যানাউন্সমেন্ট ছিল, যেটা যারা ফেসবুকে আমাকে ফলো করেন তখন থেকে তারা জানেন, পেইড ফরওয়ার্ডের বাচ্চারা জানেন। আমি ক্লিয়ারলি বলেছিলাম বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো ছেলে মেয়ে যদি চাকুরির আবেদনে বা অন্য কোনো আবেদনে রেফারেন্স দিতে সমস্যায় পড়ে, তারা স্বচ্ছন্দে আমার নাম লিখে দিতে পারে। শুধু তার আগে ইনবক্স করে আমাকে তার ডিটেইলটা দিতে হবে, যাতে আমাকে জিজ্ঞেস করলে আমি তার রেফারেন্সটা এন্ডোর্স করতে পারি, এবং আমার প্রকৃত অফিসিয়াল রেফারেন্সটা তাকে আমি দিতে পারি কি লিখতে হবে। এটা কিন্তু একটা পাবলিক ঘোষণা আছে যে বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো ছেলে মেয়ে আমাকে চিনুক না চিনুক তাদের অ্যাপ্লিকেশনে আমার নাম রেফারেন্স হিসেবে লিখতে পারে। এবং ইতিমধ্যে আমার মনে হয় কয়েক হাজার ছেলে মেয়ে লিখেছেও, এবং অনেকের চাকুরিও হয়েছে। ধন্যবাদ। পাবলিক অ্যানাউন্সমেন্ট দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় ফাউন্ডার আমাদের বাদল সৈয়দ স্যার, যারা কুরকুর করছিলেন, যারা ঘোষণাটা আগেই দেওয়া ছিল, এখন যারা দিতে চাচ্ছেন তারা দিতে পারেন, তো মনোযোগ দিয়ে এটা দিতে পারেন, এটা বলেছে। এখন থ্যাংক ইউ না, আপনি জাস্ট শুনেন, আলোচনাটা শুনেন, আলোচনা থেকে আপনি উপকৃত হন। মোহাম্মদ মনিরুল হায়দার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনার কাছে আমাদের প্রথম জানার বিষয় সেটা হচ্ছে ব্যাংকের চাকরির বিশেষত্বটা কি। একটা হচ্ছে আপনি বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর হিসেবে আছেন, একটা হচ্ছে ব্যাংকের চাকরির বিশেষত্ব কি, প্লাস কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকে আবার ব্যাংকিং এর মধ্যেই যারা ঢুকতে চায় তাদের মধ্যে আবার বাংলাদেশ ব্যাংকের প্রতি একটা বিশেষ আকর্ষণ বা দুর্বলতা দেখা যায়। তো ওভারঅল ব্যাংকিং সেক্টরের চাকরির বিশেষত্বটা কি, এই বিষয়ে আমি আপনার কাছ থেকে শুনতে চাই। আমরা যারা শুনছেন তাদের জন্য একটু বলে রাখি, আমাদের রেসপেক্টেড ডিসকাশনরা সবাই আছেন। আমরা বিসিএস প্রিলিমিনারি, লিখিত, ভাইবা এগুলো নিয়ে টিপস আমাদের শ্রদ্ধেয় গেস্টদের কাছ থেকে জানার চেষ্টা করব। আপনারা সবাই নিজেরা শুনেন এবং প্লিজ এটা শেয়ার করেন। এটা শেয়ার করে নিজের টাইমলাইনে রাখলে কথাগুলো, ভালো কথাগুলো বারবার শুনতে শুনতে আমার মনের মধ্যে প্রবেশ করবে, আমার ব্রেইনে গিয়ে হিট করবে, আমার প্রস্তুতি সহায়ক হবে, এবং নিজেদের ভাই বোন বন্ধুরা শুনের মতো করে আপনারা প্লিজ এটাকে শেয়ার করেন। মনিরুল হায়দার, ব্যাংকের চাকরির বিশেষত্ব নিয়ে বলবেন প্লিজ।
ধন্যবাদ ওবাইদ। আজকে প্যানেল ডিসকাশন হিসেবে যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম, এবং যারা শুনছেন সবাইকে আমার সালাম। এবং মার্চ ফরওয়ার্ডের মতো একটি অনুষ্ঠানে যোগ দিতে পেরে সম্মানিত বোধ করছি। আর মার্চ ফরওয়ার্ডের যে উদ্দেশ্য সেটা সফল হোক এই প্রত্যাশা রইল। আর সঞ্চালকের যে প্রশ্নগুলো আমি একে একে উত্তর দিচ্ছি। প্রথমত হলো ব্যাংকের চাকরি বিশেষত্ব কি। ব্যাংকের চাকরি হচ্ছে যারা যারা ব্যাংকে চাকরি করবেন তারা একেবারে দেশের অর্থনীতির সাথে সরাসরি কাজ করতে পারবেন, দেশের ইকোনমির সাথে আপনি রিলেভেন্ট হয়ে কাজ করতে পারবেন। আর বাংলাদেশ ব্যাংকের যেটা ওবায়দ বললেন, বাংলাদেশ ব্যাংকের চাকরি অন্যান্য ব্যাংকের চাকরি থেকে আলাদা কেন? বাংলাদেশ ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক। মনিরুল হায়দার, আমাকে শোনা যায়? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনছি, শুনছি, বলেন। বাংলাদেশ ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক এবং দেশের মুদ্রানীতি প্রণয়নকারী প্রতিষ্ঠান। একটা কথা প্রায়ই শোনা যায়, যেটা হচ্ছে ইনফ্লেশন শব্দটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। এবং বাংলাদেশ ব্যাংক মনিটারি অথরিটি হিসেবে বাংলাদেশ ব্যাংকের মূল কাজ হলো ইনফ্লেশনটাকে একটা নির্দিষ্ট লেভেলে রাখা। সেটা বিভিন্ন ধরনের মনিটারি টুলস ইউজ টু লেভেলে গ্রোথ হবে না, আবার যদি বেশি হয় সেক্ষেত্রে দেশের অর্থনীতির জন্য সেটা ক্ষতিকর। মডারেট ইনফ্লেশন দেশের জন্য দরকার ইকোনমিক গ্রোথের জন্য। তো ইকোনমিক গ্রোথের জন্য যেই টুলস গুলো অ্যাপ্লাই করা দরকার সেগুলো মনিটারি অথরিটি হিসেবে বাংলাদেশ ব্যাংক অ্যাপ্লাই করে উইথ মুদ্রানীতি, মনিটারি পলিসি প্রণয়নের মাধ্যমেই বেসিক্যালি বাংলাদেশ ব্যাংক কাজ করে। বাংলাদেশ ব্যাংকের কাজটা অনেকটা সুপারভাইজারি, এই জন্য লোকজনের যারা চাকরি প্রার্থী আগ্রহী তারা বাংলাদেশ ব্যাংকে যোগদান করতে আগ্রহী থাকেন। আমরা অনেক সময় শুনি ব্যাংক সম্পর্কে, একটা সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, এই ধরনের ব্যাংকের যে বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন শুনি, এগুলো কি যারা নিয়োগের জন্য আগ্রহী তাদের জন্য কি এগুলো কোনো বড় ধরনের কোনো সিগনিফিকেন্ট কোনো কিছু কি ম্যাটার করে? সরকারি বা বেসরকারি, এটা বিশেষায়িত ব্যাংকে কি সরাসরি নিয়োগ হয়? যেগুলো আপনি বললেন সরকারি ব্যাংক, আপনি এভাবে ক্লাসিফাই করতে পারেন। প্রথমত হচ্ছে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক, এটা রিক্রুটমেন্ট আলাদা প্রসেস। আর সরকারি ব্যাংকগুলোর জন্য রিক্রুটমেন্ট প্রসেসটা আলাদা। বিশেষায়িত ব্যাংকগুলো সরকারি ব্যাংক এগুলোর জন্য রিক্রুটমেন্ট প্রসেস আলাদা। আর হলো গিয়ে যেটা বেসরকারি ব্যাংক বললেন, বেসরকারি ব্যাংকটা নিজস্ব প্রক্রিয়ায় রিক্রুটমেন্ট কমপ্লিট করে থাকে। আর সরকারি ব্যাংকগুলো ব্যাংকার সিলেকশন কমিটি, একসময় যেটা ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটি ছিল, এটা পরবর্তীতে ব্যাংকার সিলেকশন কমিটি হয়। এখন এই ব্যাংকার সিলেকশন কমিটির মাধ্যমে সরকারি ব্যাংক এবং বিশেষায়িত ব্যাংকগুলোতে রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হয়। রিক্রুটমেন্ট প্রসেস আপনারা সাধারণত দেখে থাকবেন সরকারি ব্যাংকগুলোতে সিনিয়র অফিসার, যেটা ক্লাস 1 অফিসার বলতে পারেন বা 9 গ্রেড অফিসার বলতে পারেন, এখানেই রিক্রুটমেন্ট হয়। আর হলো গিয়ে 10 গ্রেড অফিসার বা অফিসার হিসেবে রিক্রুটমেন্ট হয়ে থাকে। আর বিশেষায়িত ব্যাংকগুলোতেও সিনিয়র অফিসার ক্যাশ একটা পোস্টেও রিক্রুটমেন্ট হয়ে থাকে। তবে অফিসার ক্যাশ হিসেবে যারা জয়েন করেন বা করে থাকেন, অনেকের হয়তো এই বিষয়টা জানা থাকে না। আমি যখন 2006-07 যখন ব্যাংকে অ্যাপ্লাই করা শুরু করি, প্রথম কৃষি ব্যাংকের একটা সার্কুলার ছিল, এটা বেশ বড় একটা সার্কুলার। তখন এটাকে অনেকেই নাম দিয়েছিল ব্যাংক বিসিএস বলা হচ্ছিল, মানে অনেকদিন পরে এত বড় একটা সার্কুলার ছিল।
তো ওখানে সিনিয়র অফিসার, অফিসার এবং অফিসার ক্যাশ এই 3টা পোস্টের জন্য তখন ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটি থেকে সার্কুলার হলো। তো আমি 2টা পোস্টে অ্যাপ্লাই করি, শুধু সিনিয়র অফিসার এবং অফিসারে, কিন্তু আমি অফিসার ক্যাশে অ্যাপ্লাই করিনি। তো অনেকে হয়তো এটা জানেন না যে অফিসার ক্যাশ হিসেবে থেকে যখন সিনিয়র অফিসার হিসেবে প্রমোশন হয় তখন আর ক্যাশের কাজের ব্যক্তিটা থাকে না আর কি, তখন সে জেনারেল সাইডে কাজ করতে পারে বা সাধারণ যে ক্রেডিট বা ফরেন রিক্রুটমেন্ট আমি যাব না, এই জন্য এটা কোনো বিগ ডিফারেন্স। আর প্রাইভেট ব্যাংকগুলো হচ্ছে নিজস্ব প্রক্রিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠান আছে, ঢাকা ইউনিভার্সিটি আইবি আছে, তারপর বিআইবিএম আছে, বিআইবিএম এর মাধ্যমে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করে। ব্যাংকার সিলেকশন কমিটিও অনেকটা ঢাকা ইউনিভার্সিটি আর্টস ফ্যাকাল্টি, সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, বিআইবিএম, আইবিএ এসবের মাধ্যমে রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করবে। ধন্যবাদ। আমাদের যারা বাংলাদেশ ব্যাংকে যারা নিয়োগের জন্য আগ্রহী, বাংলাদেশ ব্যাংকে এন্ট্রি পোস্ট গুলো কি কি, কোন কোন পদে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ করা হয় এবং এটাকে নিয়মিতই নিয়োগ করা হয়, মানে ইয়ারলি এটা নিয়োগ সার্কুলার থাকে, বিষয়টা কি এরকম? হ্যাঁ, রিক্রুটমেন্ট প্রসেসটা অনেকটা রেগুলার বলা যায়। এটা ডিপেন্ড করে আসলে কত আমার প্রতিষ্ঠানে, একটা প্রতিষ্ঠানে কতগুলো পোস্ট ভ্যাকেন্ট হচ্ছে, ভ্যাকেন্ট হওয়া সাপেক্ষেই ডিপেন্ড করে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হয়। বাংলাদেশ ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল সাইট এটা সরাসরি রিক্রুটমেন্ট হয়, অফিসার্স জেনারেল সাইট এটা সরাসরি রিক্রুটমেন্ট হয়। আর কিছু স্পেশালিস্ট সাইট আছে, আমি বলি রিসার্চের জন্য আলাদা রিক্রুটমেন্ট হয়, তারপর হলো স্ট্যাটিস্টিক্স এটা আলাদা রিক্রুটমেন্ট হয়, দেন আমাদের এখানে মেডিকেল অফিসার হিসেবেও রিক্রুটমেন্ট হয়, হ্যাঁ, আর প্রোগ্রামার হিসেবে রিক্রুটমেন্ট থাকে। এবং আমাদের যে বিশাল সিভিল স্ট্রাকচার গুলো আছে এগুলোর জন্য আমাদের কিছু ইঞ্জিনিয়ার দরকার হয়, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এই টাইপের ইঞ্জিনিয়ার গুলো। এই পদগুলোতে স্ট্যাটিস্টিক্স, রিসার্চ, মেডিকেল অফিসার, ইঞ্জিনিয়ারিং, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, এই পদগুলোতে সরাসরি ক্লাস 1 অফিসার হিসেবে রিক্রুটমেন্ট হয়, অর্থাৎ 9 গ্রেড অফিসার হিসেবে রিক্রুটমেন্ট প্রচলিত আছে। মানে আমি রিসার্চ অফিসার বা মেডিকেল অফিসার, প্রোগ্রামার যারা, তারাও কি 9 গ্রেডেই এন্ট্রি হয়, তাদের মানে নিয়োগ হয়? প্রোগ্রামার বা মেডিকেল অফিসার যারাই জয়েন করেন ইনারা সবাই 9 গ্রেড অফিসার হিসেবে জয়েন করে, ক্লাস 1 অফিসার হিসেবে জয়েন করে। শুধুমাত্র ক্যাশ জেনারেল সাইডেই শুধুমাত্র অফিসার হিসেবে 10 গ্রেড রিক্রুটমেন্টের প্রচলন আছে। যারা বাংলাদেশ ব্যাংকে অফিসার ক্যাশ হিসেবে যাদের নিয়োগ হয়, আমি আমাদের সম্মানিত দর্শকদের সুবিধার জন্য এই প্রশ্নগুলো করছি, যারা অফিসার ক্যাশ অথবা অফিসার জেনারেল হিসেবে নিয়োগ হয় ওরা হচ্ছে 10ম গ্রেড, রাইট? 10ম গ্রেড। আর যারা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল অথবা পরিসংখ্যান কর্মকর্তা, মেডিকেল অফিসার, রিসার্চ অফিসার, এরা সবাই হচ্ছে 9ম গ্রেডে। 9ম গ্রেড, রাইট। আচ্ছা, যারা শুনছেন, যারা দর্শক শ্রোতা মার্চ ফরওয়ার্ডের এবং যারা আমাদের লাইভ প্রোগ্রাম শুনছেন, একটু খেয়াল করেন, আমরা সাধারণত জানি বাংলাদেশ ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা অফিসার এই সমস্ত পদে নিয়োগ করা হয়, অফিসার ক্যাশ এই পদগুলোতে। কিন্তু আজকে আমরা শ্রদ্ধেয় মনিরুল হায়দার, জয়েন্ট ডিরেক্টর বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে শুনলাম এখানে আরো কিছু পোস্টই কিন্তু গুরুত্বপূর্ণ এবং ফার্স্ট ক্লাস 9ম গ্রেডের নিয়োগ হয়। এই বিষয়টার প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। যারা বিশেষ করে ব্যাংকিং, বাংলাদেশ ব্যাংকের জবের প্রতি যারা অনেক বেশি ইন্টারেস্টেড, তাদেরকে এই বিষয়গুলো কিন্তু, এই যে পরিসংখ্যান কর্মকর্তা নিয়োগ করা হয়, এই বিষয়গুলো আপনাদের একটু গুরুত্ব দেওয়া উচিত। এখন মনিরুল হায়দারের কাছে আমি আরেকটা প্রশ্ন করে আমি রোশাঙ্গীর স্যারের কাছে যাব। সেটা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকে যারা জয়েন করে, সে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অথবা বিভিন্ন অফিসার যাদের কথা আপনি বললেন, এবং অফিসার জেনারেল, অফিসার ক্যাশ যারা আছে, তাদের পোস্টিংটা কোথায় হয়? বাংলাদেশ ব্যাংকে তো আমরা যতটুকু জানি 10টা শাখা, ওদের পোস্টিং এর ক্ষেত্রে বিষয়টা কি রকম করে আসে? পোস্টিং গুলো আমাদের মূলত বিভাগীয় শহরেই অফিসগুলো আমাদের, খুলনা, বরিশাল, রাজশাহী, বগুড়া, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চিটাগাং, আর হেড অফিস আমাদের মতিঝিলেই। এখানেই আমাদের হেড অফিস, এবং সদরঘাটেও আমাদের একটা অফিস আছে, ঢাকা সদরঘাট। এই অফিসগুলোতেই ইয়ে হয়ে থাকে
পোস্টিং গুলো হয়ে থাকে। তার মানে এই 10টা ব্রাঞ্চের বাইরে তো আর কোনো পোস্টিং নাই? না, এর বাইরে হচ্ছে যে বিশেষ কিছু আছে, সেগুলো হচ্ছে যে যদি প্রেষণে কোথাও প্রেষণে যদি কোথাও করা হয় আর ডেপুটেশনে যদি কেউ কোথাও পোস্টিং হয়, সেই পোস্টিং গুলো বিভিন্ন মিনিস্ট্রিতে হতে পারে, ইউএন কোনো অর্গানাইজেশনও হতে পারে, দুর্নীতি দমন কমিশনও হতে পারে, শিল্প মন্ত্রণালয়, বিভিন্ন মিনিস্ট্রিতে ডেপুটেশনে পোস্টিং হয়ে থাকে। এটা কি যারা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর লেভেলে যারা জয়েন করে তাদের জন্য? মেইনলি জেনারেল সাইড থেকে, স্টেট ডিরেক্টর জেনারেল সাইডে জয়েন করে ইনারা সাধারণত ডেপুটেশনে অন্য প্রতিষ্ঠানে কাজ করে থাকেন। একটু আমাদের দর্শক শ্রোতাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য, সেটা হচ্ছে যারা বাংলাদেশ ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল পদে প্রবেশ করতে পারেন তাদের ডেপুটেশনেও বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সংগঠন যেগুলো আছে সেগুলোতে কাজ করার একটা ভালো সুযোগ আছে। আমি আমাদের মনিরুল হায়দার এর কাছে আবার আসবো আমার আরো কিছু জিজ্ঞাসা নিয়ে। আমি এই মুহূর্তে মোহাম্মদ রোশাঙ্গীর স্যারের কাছ থেকে একটু জানতে চাইবো। স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? রোশাঙ্গীর স্যার শুনতে পাচ্ছেন? রোশাঙ্গীর স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? রোশাঙ্গীর স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো, রোশাঙ্গীর স্যার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যায়? রোশাঙ্গীর স্যার শোনা যায়? ওনার মাইক্রোফোনটা অফ মনে হচ্ছে। মাইক্রোফোনটা রোশাঙ্গীর স্যার একটু প্লিজ। হ্যাঁ, রোশাঙ্গীর স্যার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, আপনার কাছে আমার একটা প্রশ্ন, এটা হচ্ছে আমাদের অনেক দর্শক শ্রোতা আছেন যারা জানতে চেয়েছেন, সেটা হচ্ছে ভাইবা বোর্ডে ব্যাংক জবের জন্য, সেটা পাবলিক ব্যাংকিং সেক্টর অথবা প্রাইভেট ব্যাংকে ভাইবা বোর্ডে ক্যান্ডিডেটের কোন কোন যোগ্যতাগুলো সম্পর্কে আমাদের অনেক বন্ধুরা আছে যারা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছে, প্রিলিমিনারি পাস করেছে, রিটেন পরীক্ষায় পাস করেছে, এখন সামনে ভাইবা ফেস করবে। ভাইবা বা মৌখিক পরীক্ষায় প্রার্থীর কোন কোন যোগ্যতাগুলো যারা ভাইবা বোর্ড দেখতে চায় বা কোন কোন যোগ্যতাগুলোকে বেশি গুরুত্বের সাথে নিতে নেয়, সেই বিষয়ে যদি আপনি আমাদেরকে একটু বলতেন। রোশনগীর স্যার কি শুনতে পাচ্ছেন? হ্যালো, মনে হচ্ছে না উনি শুনতে পাচ্ছেন, ওনার মাইক্রোফোনটা অফ মনে হচ্ছে। রোশনগীর ভাই, আপনার মাইক্রোফোনটা অফ। রোশনগীর স্যার কি শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? রোশনগীর স্যার শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমার মনে হয় উনি নেটওয়ার্ক সংক্রান্ত কিছু জটিলতার মধ্যে আছে। আমি এখন মোহাম্মদ মনিরুল হায়দারের কাছ থেকে আমি আরেকটা বিষয় জেনে নিতে চাই, আমাদের যারা দর্শক শ্রোতা আছেন তাদের শোনার জন্য, তাদের বুঝতে যেন সুবিধা হয়। সেটা হচ্ছে প্রমোশনের সুযোগটা কেমন? আপনি তো প্রাইভেট সেক্টরের ব্যাংকেও জড়িত ছিলেন মনে হয়, অথবা এখন তো নজরদারি প্রতিষ্ঠান হিসেবে আছেন হিসেবে এটা জানার কথা। সরকারি ব্যাংকে বিশেষ করে যারা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে জয়েন করে অথবা অফিসার হিসেবে যারা জয়েন করে তাদের প্রমোশন অ্যাসপেক্টটা কেমন, এবং প্রাইভেট ব্যাংকগুলোতে যারা এন্ট্রি লেভেলে ঢুকে সিনিয়র অফিসার হিসেবে ঢুকে তারা কি রকম প্রমোশন সুবিধা পায়? মনিরুল হায়দার। আচ্ছা, প্রমোশনের দিকগুলো বলছি। প্রমোশনের দিকগুলো, বাংলাদেশ ব্যাংকের প্রমোশনের দিকগুলো হচ্ছে যে নর্মালি প্রথম প্রমোশনটা 5 বছরের হয়, এর পরবর্তী প্রমোশন গুলো 3 বছর পর পরই হয়। এটা রেগুলার বেসিস একটা প্রক্রিয়া। আর হচ্ছে সরকারি ব্যাংকগুলোতে অনেকটা 3 বছর করে মেনটেন করা হয়। যেমন আমাদের যারা ব্যাচমেট ছিলেন, আমি সোনালী কৃষি ব্যাংকে ছিলাম, এরপরে ছিলাম রূপালী ব্যাংকে ছিলাম সিনিয়র অফিসার হিসেবে, কৃষি ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে ছিলাম, এবং পরবর্তীতে অগ্রণী ব্যাংকেও সিনিয়র অফিসার হিসেবে চান্স পাই।
আমার যেসব বন্ধুরা আছে কৃষি ব্যাংকে, ওরা এই 12 বছরে 3টা প্রমোশন অলরেডি পেয়ে গেছে, সিনিয়র অফিসার হিসেবে যারা জয়েন করেছে। সিনিয়র অফিসার পর দেন প্রিন্সিপাল অফিসার, দেন এসপিইউ, দেন এজিএম। ওরা এজিএম হিসেবে কাজ করছে। আর কিছু কিছু ব্যাংকে সোনালী জনতা, অগ্রণী, রূপালী, এগুলোও রেগুলার বেসিস প্রমোশন হয় 3 বছরে। এনাদের মধ্যে এখনো যারা আছেন এনারা হয়তো নিকট ভবিষ্যতে এসপি, এজিএম হিসেবে প্রমোশন পাবেন। আর বাংলাদেশ ব্যাংকের প্রমোশনটা অনেকটা কন্টিনিউয়াস প্রসেস, 3 বছর 4 বছরের মধ্যেই প্রমোশন হয়। আর বেসরকারি ব্যাংকগুলোতে, বেসরকারি ব্যাংকে প্রথমত আমি পূবালী ব্যাংকে কাজ করার সুযোগ হয়েছিল বেসরকারি ব্যাংকে। বেসরকারি ব্যাংকেও অনেকটা রেগুলার বেসিসে প্রমোশন হয়ে থাকে। ব্যাংকিং সেক্টরে প্রমোশনটা অনেকটা রেগুলার বেসিস বলা যায়। প্রমোশনের জন্য এখানে খুব একটা ইয়ে হয় না, নিয়মিত বিরতিতে প্রমোশন হয়। রোশনগীর স্যার কি শুনতে পাচ্ছেন আমাকে? রোশনগীর স্যার শুনতে পাচ্ছেন? রোশনগীর স্যার কি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ রোশনগীর স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো 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 স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো 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 স্যার, শুনতে পাচ্ছেন? রোশনগীর স্যার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, রোশনগীর স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো শুনতে পাচ্ছে না, আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, রোশনগীর স্যারের মনে হয় কোনো কানেকশনে কোনো জায়গায় প্রবলেম হচ্ছে। আমি রাইট 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 টেকনিক্যাল প্রবলেম। হ্যাঁ, টেকনিক্যাল কোনো প্রবলেমের কারণে মনে হয় শুনতে পাচ্ছেন না। আমি ওই যে একটু প্লিজ, হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, হ্যালো রোশনগীর স্যার কি এখন শুনছেন? মনিরুল হায়দার শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ মনিরুল হায়দার, একজন দর্শকের আপনার কাছে প্রশ্ন আছে, সেটা হচ্ছে যারা অফিসার কেস হিসেবে যারা জয়েন করে বাংলাদেশ ব্যাংকে, ওরা সর্বোচ্চ কতটুকু পর্যন্ত প্রমোশন পেতে পারে? অফিসার কেস বাংলাদেশ ব্যাংকে যারা ক্যাশে জয়েন করেন, আমাদের এখানে ক্যাশে সর্বোচ্চ পোস্ট হচ্ছে জেনারেল ম্যানেজার। ক্যাশ অফিসার হিসেবে জয়েন করবে, দেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, জয়েন্ট ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার, ম্যানেজার পর্যন্ত যেতে পারেন। জেনারেল ম্যানেজার পর্যন্ত, ম্যানেজার পর্যন্ত যেতে পারেন, জি। আর যারা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল হিসেবে যারা জয়েন করেন, তারা সর্বোচ্চ কোন পজিশন পর্যন্ত যেতে পারে? এনারা এক্সিকিউটিভ ডিরেক্টর পর্যন্ত হতে পারেন। আর যারা এখন ডেপুটি গভর্নর হিসেবে কাজ করছেন, এনারাও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল হিসেবে কাজ করেছেন বাংলাদেশ ব্যাংকে। যদিও এগুলো সরকারি পোস্ট, এনারা যে দুজন ডেপুটি গভর্নর স্যার আছেন, এনারাও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল সাইড থেকে নিয়োগ পাওয়া, মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়ে তারা এখন বর্তমানে ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন। জি জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্সিকিউটিভ ডিরেক্টর কয়জন থাকেন? একজন না আরো বেশি? জি, এক্সিকিউটিভ ডিরেক্টর এই মুহূর্তে 25 জনের উপরে রয়েছেন এক্সিকিউটিভ ডিরেক্টর। এই 25 জনের মধ্যে 25 জনই কি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়ে গ্রাজুয়ালি এখানে আসেন, নাকি অন্য কোনো হিসাব আছে যে এখানে আসার জন্য?
দেখুন, জেনারেল সাইড ম্যাক্সিমামই এখানে মেইন স্ট্রিম, বাংলাদেশ ব্যাংকের মেইন স্ট্রিম হচ্ছে জেনারেল সাইড, সাথে রিসার্চ এবং স্ট্যাটিস্টিক্স এবং যেটা মেডিকেল অফিসার হিসেবে যারা জয়েন করেন, ইনাদের এই সাইড গুলোতে এনারা টপ মোস্ট পজিশন গুলো হচ্ছে এক্সিকিউটিভ ডিরেক্টর। যারা রিসার্চ সাইডে জয়েন করেন তারা এক্সিকিউটিভ ডিরেক্টর রিসার্চ হিসেবে সর্বোচ্চ পোস্ট এনজয় করেন। যারা স্ট্যাটিস্টিক্স এ জয়েন করেন তারাও এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে যেতে পারেন, এবং মেডিকেল সাইডে যারা এনারাও এক্সিকিউটিভ। তবে তুলনামূলকভাবে জেনারেল সাইডে যারা জয়েন করেন ইনাদের পোস্ট সংখ্যা বেশি। এই 25 জনের মধ্যে 25 জন না, এখন 28 জন এক্সিকিউটিভ ডিরেক্টর আছেন। 28 জনের মধ্যে 23 থেকে 24 জন জেনারেল সাইডের, আর বাকিরা অন্যান্য সাইডের দিকে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে বলা যায় প্রায় অলমোস্ট বড় অংশই আসে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে, জেনারেল থেকে আসেন। জি জি, জেনারেল সাইডটা হচ্ছে মেইন স্ট্রিম বলা যায় বাংলাদেশ ব্যাংকের মেইন স্ট্রিম। এই জন্য হচ্ছে যে জেনারেল সাইডের রিক্রুটমেন্ট ভলিউমটাও বেশি, পোস্ট সংখ্যা বেশি, এই জন্য হচ্ছে রিক্রুটমেন্ট ভলিউম বেশি। আর যেটা স্ট্যাটিস্টিক্স রিসার্চ এই সাইড গুলাতে আমাদের পোস্ট সংখ্যা কম, এই জন্য রিক্রুটমেন্ট ভলিউমও আমাদের কম হয়। যেমন ধরুন স্ট্যাটিস্টিক্সে হয়তো 15 জন অফিসার 15 জন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নেওয়া হলো, যেখানে জেনারেল সাইডে 200 জনের মতো রিক্রুটমেন্ট হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ। রোশনগীর স্যার কি এখন শুনতে পাচ্ছেন আমার কথা? স্যার আপনার হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, অনেকক্ষণ ধরে আপনাকে চেষ্টা করতেছিলাম। স্যার আপনার কাছ থেকে একটা আমরা আমাদের কিছু দর্শক শ্রোতাও শুনতে চাই, আমি নিজেও শুনতে আগ্রহী। সেটা হচ্ছে প্রাইভেট ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে এবং ইভেন পাবলিক ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষায় প্রার্থীর কোন কোন যোগ্যতাগুলোকে বিবেচনা করা হয়, আর ওরা কোন দিক থেকে, ওনাদের দিক থেকে দেখলে ওরা কোন বিষয়গুলো বেশি প্রাধান্য দেয় প্রার্থীর মধ্যে? আমি একটা কোয়েশ্চেন রিপিট করি, সেটা হলো তার ইন্টারভিউ সেশনে কোন দিকটা বেশি বিবেচনাযোগ্য? জি, ইয়েস, হ্যাঁ, রাইট। প্রশ্ন আছে। এটা খুব স্বাভাবিকভাবেই যে আমরা ফার্স্ট লুকের একটা ব্যাপার থাকে, the very how I enter and what is my body language। আমরা বেশি প্রেফার দেখি ওনার বডি ল্যাঙ্গুয়েজটা, ওনার যেভাবে আমরা তার সিভি স্টাডি করেছি, ওনার রিটেন গুলো দিয়েছে, সেগুলোর মধ্যে how he is smart enough to enter a session room. Maybe it is a brainstorming, I should say, কারণ অ্যাকচুয়ালি ইন্টারভিউটা বেসিক্যালি ব্রেইনস্টর্মিং এ হয় বেসিক্যালি, কারণ উনি যা লিখেছেন এবং যা জানেন তার মধ্যে ওনার কাছে কিভাবে পাবো, সেইখানটাই চলে আসে যে অ্যাকচুয়ালি আবারও আমার একটি কথা, হাউ আই এম প্রেজেন্টিং মাই সেলফ। এটা তেমন কিছু না যে আপনি অনেক সময় আমার ব্যক্তিগত জীবনের অন্যান্য জায়গায় আমি আপনাদের একটু বলাটা ভালো, ভুলে একটা খুব কঠিন জায়গায়, হ্যাঁ, সামরিক বাহিনী বলা উচিত, ইন্টারভিউ সেশন হয়েছিল এবং আমাকে জিজ্ঞেস করা হলো উগান্ডার প্রেসিডেন্ট নাম বলো। দ্যাট ওয়াজ দ্য মোস্ট ইজিয়েস্ট আনসার টু এভরিওয়ান। তা আমি ওকে বলে বসলাম সরি, রাইট এট দ্য মোমেন্ট আমার মাথায় আসছে না। এটা কিন্তু ওই এত সেশনের কারণে, যে কোনো কারণ হোক, কোনো যার কাজটা আমার কারণে, তো উনি হেসে দিলেন, ইদি আমিনের নাম কি শুনেন নাই, সরি এটা বললাম। মানে সেশনে কিন্তু এরকম কিছু যার ভূমিকম্প চলে আসে, যত ভালো খারাপ হোক না কেন যে ক্যান্ডিডেট, বাট একটা শেকিনেস চলে আসে। তো এগুলোর জন্য অ্যাকচুয়ালি ওই ইন্টারভিউ সেশনে অবভিয়াসলি যে আপনি কি কথা ঘুরিয়ে বলছেন নাকি টু দ্য পয়েন্ট আনসার করছেন, সবচেয়ে বেশি জরুরি হচ্ছে আমার, বিকজ ইন্টারভিউ সেশন ভেরি স্পেসিফিক, মেবি 20 minutes, মেবি 25 minutes, ইট মাস্ট হ্যাভ সাম লিমিটেশনস। এই টাইম ম্যানেজমেন্টটা আসলে আমি পাচ্ছি কিনা, কারণ আমি যদি ইন্টারভিউ হয়ে টাইম ম্যানেজমেন্ট না করি, আমার রিসিপিয়েন্ট তো বেশি সময় নিয়ে ফেলছে। আমাদের কিছু তাকে স্টাডি করার জন্য ডেফিনেটলি আমাদের কিছু এরিয়া থাকে যে তাকে কোন কোন জায়গায় আমি প্রথম দেখবো। দ্যাট ওয়াজ দ্য বেসিক থিং, যে সে সময় মতো তার আনসারটা দিতে পারে কিনা। আনসার মেবি কাঙ্ক্ষিত, সে যেহেতু এখনো ব্যাংকার হয়নি, ব্যাংকারের দৃষ্টিকোণ হয়তো আনসারটা নাও আসতে পারে, কিন্তু সে চেষ্টা করছে আনসার দেওয়ার জন্য। দ্যাট ইজ বেসিক্যালি হোয়াট উই ওয়ান্ট টু ডিগ ইন। দেন তাকে একটু রুম করে দেওয়া হয়, যদি সে প্রথম দিকে একটু জার্কি হয়ে যায় তাকে আমরা আবার রুম করে দিই, ফ্রেশ করে দিই। তো এরপর থেকে আমরা আবার আমাদের কোয়েশ্চনে চলে যাই। ডেফিনেটলি আমার এরিয়া হান্টিং, আমি যে পারপাসে তাকে নিব, এটা তো আমরা অবশ্যই জানতে হবে হি হ্যাজ অ্যাপ্লাইড ফর এ স্পেসিফিক জব। মেবি
ম্যানেজমেন্ট ট্রেনিং। তা আমি যখন দ্য ভেরি ওয়ার্ড ইউজ করলাম ম্যানেজমেন্ট ট্রেনিং, ডেফিনেটলি হি ইজ এ লার্নার, কিন্তু আবার আগে বলছি ম্যানেজমেন্ট ট্রেনিং, হি হ্যাজ টু ম্যানেজ সামথিং ইন সার্টেন রেট ইন হিজ লাইফ টাইম, তাই না? তাহলে ওই জিনিসটা, প্রিপেয়ারনেসটা, ওই ক্যারেক্টারটা তাকে দেখে আমার মনে হচ্ছে কিনা। অনেকে ফাম্বল করে, কি অনেকে হয়তো ইচিং করতে থাকে, মাথায় হাত দিয়ে দেয়, এগুলোও দোষ বলবো না। আমার খালি একটা জানার দরকার যে আমি যে প্রশ্নটা করলাম রাইটলি সে নিতে পারলো কিনা প্রথমে। দ্যাট মিনস কি, যে আমি সেন্ডার এবং রিসিভারের মধ্যে একটা কমিউনিকেশন ডেভেলপ করলো কিনা। কমিউনিকেশনটা বেশি জরুরি, কারণ আমি এটা ইংলিশ বাংলার কথা বলবো না। আমাদের সেশনে কিন্তু এটা যদি মাল্টিনেশনাল না হয়, সুযোগ দিয়ে দেয় যে আপনি বাংলায় বলেন, আরবিতে বলেন, এনি ল্যাঙ্গুয়েজ আপনি পারলে নিজে একটু বোঝানোর চেষ্টা করেন, গিভ মি দ্য রাইট আনসার। এইগুলো কিন্তু, এই জিনিসগুলো হচ্ছে বেসিক। রিটেনে তার অনেক কিছু আমরা একটা স্কোরিং করে ফেলেছি, সাপোজ ইট মেবি 60%, হ্যাঁ, বাকিটুকু তাকে আমরা সব মিলিয়ে করবো। তো এই হচ্ছে তাকে আমি আবার বলি, আমার অনারেবল যারা সামনের দিনে এগিয়ে আসবে, মার্চ ফরওয়ার্ড করবে, তারা এই কষ্টগুলো, এই প্রশ্নগুলো যাতে মনে না আনেন যে আমাকে মনে হয় পছন্দ হয়। নো নো নো, পছন্দ কিছু নয়, পছন্দ হয়েছে বলে তো আপনাকে শর্ট লিস্টিং করে আপনি পরীক্ষা দিলেন, তারপর আপনাকে সেশন ডাকা হলো, তাও আবার শর্ট লিস্টিং এর পরে। মাইন্ড ইট, ইউ আর বিং স্ক্রিনড। আপনি স্ক্রিনিং করতে করতে কিন্তু একেবারেই শর্ট লিস্টে চলে আসলেন, তখন কিন্তু আপনাকে নেওয়ার জন্যই ডাকে। কিন্তু কোনো কারণে যদি এমনটি হয়ে যায়, তখন তো আমাদের লেখা থাকে না আমরা 40 জন নিব বা 100 জন নিব। হ্যাঁ, একটা রিকোয়ারমেন্ট থাকে যে এইবারে আমরা হয়তো 50 জন ম্যানেজমেন্ট ট্রেনিং নেব। এগুলো তো আমাদের দের আর ফোরামস। এখন তো আমাদের বিআইবিএম কে আমরা রিকোয়েস্ট করি, সবাইকে আমরা যাদের সুযোগ দিয়ে দেই, এমনকি আইবিও অনেক সময় কন্ট্যাক্ট করে, যে কারণ ফর্মাল হয়ে গেছে। আমরা ফর্মাল হয়েছে, অনেক সময় আমরা এটাকেও ব্লেম করি যে উনি হয়তো আমাকে চিনতে পেরেছেন, বাট যখন থার্ড পার্টি আসে একটা জায়গায়, তখন উই ফিল কমফর্ট, যাতে আমার ক্যান্ডিডেটও ভালো ফিল করে, আমরা এমপ্লয়ারও যাতে ভালো ফিল করি, জাস্ট টু অনার দ্য ক্যান্ডিডেটস। এটা হলো মূল উদ্দেশ্য আমাদের। প্লিজ, আমি যদি বোঝাতে পারি, আর না আবার পেশ করতে পারেন। ধন্যবাদ স্যার। আমি স্যার আপনার কাছে আরেকটা বিষয় আমার জানার আছে, সেটা হচ্ছে আমাদের যারা ব্যাংক জবে ইচ্ছুক, ব্যাংকিং সেক্টরে প্রবেশ করতে চায়, ওদের ডিটারমিনেশনটা কিরকম হওয়া দরকার? আপনি যদিও প্রথম প্রশ্নের জবাবে আপনি হালকা একটা টাচ দিয়েছিলেন, আমরা আমাদের অনেক দর্শক শেষেও আসছে, অনেক শ্রোতা আছেন শেষে, যারা ব্যাংকিং সেক্টরে ঢুকতে চায় তাদের পার্টিকুলার কোন কোন জায়গায় ফোকাসড হওয়া উচিত? এটাও কিন্তু আনসারটা খুবই সহজ, কিন্তু আপনি হয়তো, আমি ঘাবড়ে গেছিলাম আপনি কঠিন প্রশ্ন করছেন কিনা। প্রথম হলো, আমি ওই পেশায় আমি চাকরিটা চাচ্ছি কিনা। আপনি বলছেন ব্যাংকিং, যদি ব্যাংকিং বলে থাকেন, ডেফিনেটলি আমার কিছুটা কাঙ্ক্ষিত ওই প্রশ্নগুলো দিতে পারি। যেমন আমাদের ডেফিনেটলি ইকোনমিক স্ট্যাটাসটা দেশের সামনে কি হতে পারে, কি হয়েছিল আমার, ডেফিনেটলি আমি ট্রাস্টি কিনা। আমি খুব জরুরি কথা হচ্ছে, একটা কথা মানে আগে আমি ভুলে গিয়েছিলাম, যে আমাকে কিন্তু সবাই ট্রাস্ট হিসেবে চিন্তা করে। বিশ্বাস, এইটা হচ্ছে বড় একটা কিন্তু মানে ইনহেরেন্ট যেটা মানে থাকা উচিত। হ্যাঁ, যে আমাকে আমি কথাগুলো বলে ট্রাস্ট করছে কিনা। তো সেইভাবেই কিন্তু আমরা আস্তে আস্তে এগোতে থাকি। কারণ ইউ মাস্ট বি ভোকাল, ইউ মাস্ট বি স্পেসিফিক, ইউ মাস্ট মিন হোয়াট ইউ টেলিং। এই কয়েকটা জিনিস, তেমন বেশি ওখানে তো আর ইন্টেলিজেন্স আপনার সেন্স অফ প্রপোর্শন দেখে সরাসরি। কারণ আমার ইন্টেলিজেন্সটা নিলাম কি, আমি কোয়েশ্চেনটা কিভাবে পিক আপ করলাম। কোনো বোর্ডে কিন্তু আমি মনে করি অনেকে আমরা বলে থাকি প্রচলিত কথা, খুব টাফ কোয়েশ্চেন করছেন। না, এটা দেখবেন এই কোয়েশ্চেনটা কিন্তু অনেকের কাছে করে বসছে। তো আমার হয়তো ওই সময়ের জন্য এটা জানা ছিল না, বাট আই মাইট বি নোইং ভেরি ওয়েল। কিন্তু আমার ওই যে একটা সিকনেস, যে আই এম ফেসিং ইন্টারভিউ, এটা অনেকে কিন্তু ইয়ে করে ফেলে, নার্ভাস করে ফেলে। এটা দরকার নেই। চাকরি হোক না হোক, ইউ আর ভেরি কোয়ালিফাইড, you have been recruited selected in the written, now you are facing the viva voice, so you must know you are really smart, that's why you have been selected for the written test. So এই দরজাগুলো আপনার আমার কনফিডেন্সটা রাখবেন, আর কিছু লাগবে না। you must have your confidence what you telling, প্লিজ। স্যার আপনার কাছে স্যার প্রসঙ্গক্রমে এটা বলি, আপনি যে আলোচনাটা করেছেন শুরু থেকে এবং এখনো যে আলোচনাটা করলেন, আমাদের বিশেষ করে দর্শক শ্রোতা যারা শুনছেন, এই আলোচনাটা আসলে বেসিক্যালি যারা এখানে প্যানেল ডিসকাশনটা আছেন তাদের জন্য নয়, আলোচনাটা হচ্ছে আপনাদের জন্য, বা আপনাদের একটা গাইডলাইন
আপনাদের কাছে পরিষ্কার করা, আপনাদেরকে একটা ভবিষ্যৎ জার্নিটা কিরকম হবে প্রিপারেশন নেওয়ার জন্য সেই বিষয়ে বলা। এখানে স্যার একটা কথা বারবার বলেছেন, সেটা হচ্ছে কমিউনিকেশন, মানে টু হিয়ার ক্লিয়ারলি, ভালোভাবে শোনা, টু ডেলিভার ক্লিয়ারলি, ভালোভাবে বলতে পারা, নিজেকে এক্সপ্রেস করতে পারা। এবং আপনি যে রিটেন পরীক্ষায় পাস করেছেন, আপনার যে একটা রাইটিং ক্যাপাসিটি মিনিমাম, এটা আপনি যাতে যেটা বুঝাতে চাচ্ছেন সেটা যেন আপনি প্রেজেন্ট করতে পারেন, অর্থাৎ ইন সামারি একটা কমিউনিকেশন স্কিল, এটা কিন্তু হাইলি খুবই গুরুত্বপূর্ণ, নট অনলি ইন ব্যাংকিং সেক্টর। আপনি সমস্ত জায়গায় আপনি যে কোনো ক্যারিয়ারে ভালো করতে চাইলে আপনার ওরালি, আপনার এই লিখিতভাবে এই প্রেজেন্ট এই কমিউনিকেশন স্কিলটা অনেক বেশি ডেভেলপ করতে হবে। আমরা অ্যানালাইটিক্যাল পাওয়ারের কথা আমরা বলি, আমরা অনেক সময় শর্ট আনসার করতে পছন্দ করি। এটা হতে পারে যে আমরা এমসিকিউ পড়তে পড়তে এরকম হয়ে গেছি কিনা আমি জানি না। কোন একটা বিষয়ে বাংলাদেশে অর্থনৈতিক মন্দার কারণ কি, আমরা জাস্ট একটা শব্দ বলে করোনা চুপ করে থাকি। তাহলে হাউ করোনা, এটা আমাদেরকে একটু এক্সপ্লেইন করতে হবে, কয়েকটা বাক্যে আমাদের বলার, সেটা বাংলায় হোক ইংরেজিতে হোক, সেটা বলার একটা সুযোগ। স্যার তো বললেন কেউ যদি বুঝাতে চায়, কারো যদি পটেনশিয়ালিটি থাকে, তাকে আরবি, ফার্সি, ইংরেজিতেও বলতে বলবে, হয়তো বাংলাতেই বলতে বলবে। আপনার যদি সেই জানাশোনা আছে, যদি এটা আপনি কোনোভাবে যদি ভাইবা বোর্ডকে বুঝাতে পারেন, তাহলে আপনি চাইলে আপনার মতো করে আপনার অ্যাটিটিউড, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার যে এন্ট্রান্স মুড, সবগুলো মিলিয়ে ভাইবা বোর্ডকে আপনি কিভাবে কনভিন্স করছেন, আমি যদি ভুল না বুঝি। রাইট স্যার? So definitely this is এটা খুবই জরুরি একটা জিনিস, খুবই জরুরি। If I can't present myself, আপনি আমাকে কিভাবে অ্যাকসেপ্ট করবেন বলেন? হ্যাঁ, রাইট। This is how we move. Please, I am ready for the next. থ্যাংক ইউ স্যার। আমি মনিরুল হায়দারের কাছে আরেকটা প্রশ্ন জানতে চাই, কোন কোন বিষয়গুলোতে পরীক্ষা দিতে হয়? বাংলাদেশ ব্যাংক বলি, সরকারি ব্যাংক, প্রাইভেট ব্যাংক, মোটামুটি সাবজেক্ট গুলো তো বাংলা, ইংরেজি, ম্যাথমেটিক্স, অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি বা আইসিটি নলেজ, সাধারণ জ্ঞান, এই বিষয়গুলো তো কমন থাকে নাকি মনিরুল হায়দার? ওবায়দ, আমি প্রশ্নটা বুঝতে পারিনি। মানে আমাদের কোন কোন বিষয়গুলোতে প্রস্তুতি নিতে হয়? বাংলা, ইংরেজি, জেনারেল নলেজ, আইসিটি নলেজ, ম্যাথমেটিক্স, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, এর বাইরে কি আর কোনো সাবজেক্টের প্রিপারেশন নিতে হয় নাকি এগুলোই? প্রস্তুতির জন্য বিশেষত বাংলাদেশ ব্যাংক এবং যে কোনো সরকারি বা বেসরকারি ব্যাংকের ক্ষেত্রেই বাংলা, ইংরেজি, ম্যাথমেটিক্স এবং জেনারেল নলেজ, অ্যানালাইটিক্যাল এবিলিটি, এগুলোর উপরই গুরুত্ব দিতে হয় মূলত। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আমাদের যারা হয়, আমাদের প্রায় বিশেষায়িত ব্যাংক, সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক মিলে তো আমাদের প্রায় 60+ ব্যাংক আছে। এগুলোতে ওভারঅল কেমন লোক বাৎসরিক নিয়োগ দেওয়া হয়? কোনো মানে পরিসংখ্যান কি আছে মনিরুল হায়দার? সরি, বুঝতে পারিনি। ইয়ারলি ব্যাংকিং সেক্টরে, তা সে পাবলিক হোক প্রাইভেট হোক, কেমন মানুষের কর্মসংস্থানের সুযোগ হয় বাংলাদেশে? বাংলাদেশে তো এখন 60-এর অধিক ব্যাংক আছে, সরকারি বেসরকারি মিলিয়ে। ইয়ারলি কেমন লোকের, কি পরিমাণ লোকের নিয়োগ হয় ব্যাংকে? কোনো পরিসংখ্যান কি আছে? হ্যাঁ, নিয়োগটা ওরকম পরিসংখ্যান নেই, আনুমানিক একটা বলা যেতে পারে, অনেকটা বলা যেতে পারে। সেক্ষেত্রে প্রতি বছর নিয়ারলি সরকারি বেসরকারি ব্যাংক মিলিয়ে আনুমানিক 10,000, প্রায় 10,000 লোকের কর্মসংস্থান হতে পারে। এটা তো হিউজ। যারা শুনছেন একটু খেয়াল করেন, 10,000 লোকের নিয়োগ হয় ব্যাংকে এবং রাউন্ড দি ইয়ার সার্কুলার হয়। আমাদের সরকারি ব্যাংকগুলো হয়তো ইয়ারলি একবার হয় বা দুইবার হয়, কিন্তু প্রাইভেট সেক্টরে আমাদের বিভিন্ন প্রায় 60-এর মতো ব্যাংক, কোনো না কোনো ব্যাংকে সবসময় একটা নিয়োগ প্রক্রিয়ার মধ্যেই থাকে। এটাও কিন্তু আমাদের একটা সুযোগের বিষয়। আমরা অনেক সময় হয় কি, 2-1টা ব্যাংকে পরীক্ষা দিই বা 2-1বার চেষ্টা করি, এরপর নিজে হতাশ হয়ে যায়। আমাদের রোশনগীর স্যার যেটা শুরুতে বলেছিলেন, আমরা নিজেরাই একটা লিমিট করে দিই যে 3 মাস পর, 6 মাস পর আমাকে দিয়ে মনে হয় আর হবে না। তাহলে এই জায়গায় যেহেতু যেখানে 10,000 মানুষের কর্মসংস্থান হচ্ছে, সংখ্যাটা কিন্তু মোটেও কম নয়। আমরা যারা আগ্রহী, আমরা যারা আমাদের যাদের ডিটারমিনেশন আছে, সংকল্প আছে, এবং আমরা যাদের ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য, নলেজ বিল্ডিং এর জন্য আমরা কাজ করি, এক্সপার্টাইজ, বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করি, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। কারণ ব্যাংকিং সেক্টরে বছরে 10,000 লোক নিয়োগ দেয়, আপনি কেন তাদের একজন হবেন না?
সেটা সরকারি হোক বেসরকারি হোক, এবং বিভিন্ন ব্যাংকের এগুলো তো আমাদের এস্টাবলিশড প্রতিষ্ঠান। আমাদের যে সেক্টরগুলোতে অ্যাপয়েন্টমেন্ট হয় তার মধ্যে খুব কম সংখ্যক এস্টাবলিশড কর্পোরেট কালচার আছে, তার মধ্যে আমাদের ব্যাংকিং সেক্টর কিন্তু মানে খুব ভালো রকমের একটা পজিশন নিয়ে আছে। তো আমি এখন আমি একটু আমাদের শ্রদ্ধেয় অসীম কুমার রায় স্যারের কাছে একটু জানতে চাইবো। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, আমরা আলোচনার একেবারে শেষের দিকে চলে আসছি। আমরা আপনার সাথে একবার কথা বলবো, শ্রদ্ধেয় আমাদের রোশাঙ্গীর স্যারের সাথে একবার কথা বলবো, মনিরুল হায়দার স্যারের সাথে একবার কথা বলবো। আমরা একেবারেই শেষ প্রান্তে চলে আসছি। আমি আপনার কাছ থেকে বলবো, আমাদের যারা ইয়াং লার্নার্স এবং ইয়াং ক্যারিয়ার এক্সপেক্টেন্ট আছে তাদের ব্যাপারে, তাদের প্রতি আপনার চূড়ান্ত পরামর্শ কি? ব্যাংকিং সেক্টরে ভালো কথা, খুব ভালো কথা। আমাকে এটা জিজ্ঞেস না করলেও আমি বোধহয় স্বতঃপ্রণোদিত হয়ে এই কথাটা বলতাম। লার্নার যারা ইন্টেন্ডিং ক্যান্ডিডেট তাদেরকে আমি শুধু একটা কথাই বলি, দয়া করে তোমরা ভয় পাবে না। ভাইবা বোর্ড কিন্তু একটা, ভাইবা পরীক্ষাটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। তুমি কতটা মেধাবী বা তুমি কতটুকু জানো সেটার চেয়েও অনেক সময় দেখবে ইন্টারভিউটা তোমার এরকম হয়ে যাচ্ছে যে যারা ইন্টারভিউ নিচ্ছে তারা তোমার ফাঁদে পড়ে গেছে, হ্যাঁ, তুমি ওদের ফাঁদে পড়বে না। হ্যাঁ, সুতরাং এটা একটা ভাগ্য, একটা ফ্যাক্টর এখানে। সুতরাং নার্ভাস না হয়ে জাস্ট ফেস ইট বোল্ডলি। হ্যাঁ, I hope and I wish you will come out successful. Thank you very much. Thank you very much শ্রদ্ধেয় অসীম কুমার রায় স্যার। মনিরুল হায়দার, আমরা আপনার কাছে একটু সর্বশেষ যে বিষয়টা জানতে চাইবো, একজন ব্যাংকিং ক্যারিয়ার এক্সপেক্টেন্টের প্রস্তুতিটা কিরকম হওয়া উচিত? আপনি অনেকগুলো ব্যাংকে চাকরি করেছেন অল্প অল্প দিন, কারণ একটার পর একটা ব্যাংক চেঞ্জ করেছেন একটা সময়ে, পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকে এসে থিতু হলেন এবং সেখানে কয়েকটা সম্ভবত 3টা প্রমোশন নিয়েছেন আমার যদি ভুল না হয়। তাহলে যারা, আপনি কিভাবে প্রিপারেশন নিয়েছিলেন, যারা এক্সপেক্টেন্ট, যারা ব্যাংকের জবে যেতে চায় তাদের জন্য আপনার প্রস্তুতি পরামর্শটা যদি সংক্ষেপে বলতেন। আচ্ছা, ব্যাংক, প্রথমত একটা কথা বলি, যারা প্রস্তুতি নিচ্ছেন বা ব্যাংক জবে আগ্রহী তাদের জন্য প্রথমত একটা কথা হচ্ছে, আপনি যদি 6 মান্থ ডেইলি 8 ঘন্টা করে পড়ালেখা করেন, ইট ইজ টাফ নট টু গেট এ জব। মানে আপনি যদি জব না পান 6 মাস পড়ালেখা করে, সেটা হচ্ছে নিতান্তই দুর্ভাগ্য, আর কিছু না। ডেইলি যদি 8 ঘন্টা পড়ালেখা করেন, শুক্র মানে একদম, আপনি যদি উইকলি একটা হলিডেও কাটান, শুক্র শনিবার রাখেন, তাহলে আসলে খুব টাফ। মানে আপনার জব না হওয়াটা হবে টাফ। আর প্রিপারেশনের বিষয়গুলো আমি বলি, আমার এক্সপিরিয়েন্স গুলো, ছোট এক্সপিরিয়েন্স, যে আমি 6টা ব্যাংকে আমার জব অপরচুনিটি ছিল। এটা আমার 6th জব। প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, কৃষি ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, দেন বাংলাদেশ ব্যাংক, এবং এখানে আমি 2টা প্রমোশন পেয়েছি। ওই ব্যাংকগুলোতে আমি খুব অল্প সময় কাজ করেছি। কিন্তু প্রিপারেশনের দিকগুলো আমি বলি, শুধুমাত্র যারা সামনে জব দিতে আগ্রহী, সমসাময়িক বিষয়গুলোর প্রতি খুব বেশি গুরুত্ব দিতে হবে। আর 2 নম্বর হচ্ছে ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। সেটা এমসিকিউ জন্য হোক বা ইয়ের জন্য হোক, রিটেনের জন্য হোক, ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। আমি 2টো উদাহরণ দিয়ে ম্যাথের ইম্পর্টেন্সটা বুঝাতে চাচ্ছি। কৃষি ব্যাংকে আমি যখন জয়েন করি তখন আমার পজিশন ছিল 5th, আমি 5th হয়েছিলাম পুরো দেশে। আমি একটি ম্যাথ ভুল করেছিলাম, 10 নাম্বারের একটি ম্যাথ ভুল করেছিলাম। 3টা ম্যাথ ছিল 30-এর মধ্যে 2টা ম্যাথ আমি কারেক্ট করতে পেরেছিলাম। এই একটা ম্যাথ যদি আমার ঠিক হতো, নির্ঘাত আমি ফার্স্ট হতাম, এটা কোনো সন্দেহ নেই। আর বাংলাদেশ ব্যাংকের আরেকটা ইয়ে বলি, আমাদের 200 মার্কসের পরীক্ষা হয়েছিল রিটেন। ফার্স্ট যিনি হয়েছিলেন উনি 81% মার্কস পেয়েছিলেন, যিনি সেকেন্ড হয়েছিলেন উনি 71% মার্কস পেয়েছিলেন রিটেনে, আমি 67% মার্কস পেয়েছিলাম। এখানেও আমি 6 নাম্বারের একটা ম্যাথ ভুল করি। 6 নাম্বারের একটা ম্যাথ ভুল করি, এটাকে যদি আমি 100-এ কনভার্ট করি তাহলে 3 নাম্বার মানে 67 + 3, এটা 70, তার মানে আমার 3rd পজিশন হয়। অথচ আমি
67 নিয়ে অনেক পিছনে পজিশন নিতে হয়েছে। এই জন্য আরেকটা জিনিস, বাংলাদেশ ব্যাংকে আমাদের 200 জন রিক্রুটেডের মধ্যে আমি সম্ভবত একমাত্র ব্যক্তি যে একটা ম্যাথ ভুল করে টিকে যাওয়া পরীক্ষাতে। এই জন্য ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। এখন ম্যাথের প্রিপারেশনের জন্য আপনারা আসলে সাকসেসের যেমন কোনো শর্টকাট নেই, ম্যাথ আপনি ইংলিশ বলেন বাংলা বলেন এগুলোর জন্য আসলে কোনো শর্টকাট নেই। অনেক জায়গায় অনেক কোচিং এ বা ইউটিউব ভিডিওতে দেখি যে আমি শর্টকাট হ্যালো, হ্যাঁ, মনিরুল হায়দার বোধহয় আমাদের কাছ থেকে কোনোভাবে মিসিং। রোশনগীর স্যার কি আমার কথা শুনছেন? হ্যাঁ, ক্লিয়ার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। স্যার আপনার একটু প্লিজ স্যার, প্লিজ। হ্যাঁ স্যার, মানে যারা শুনছেন একটু খেয়াল করেন, মনিরুল হায়দার কিন্তু খুব সুন্দর একটা কথা বলেছেন, সেটা হচ্ছে দেয়ার ইজ নো শর্টকাট ফর সাকসেস। আপনারা যারা রিয়েলি, আমি আগেই বলেছি ওনার কথার তথ্য উপাত্ত নিয়ে, যদি 10,000 মানুষের যদি নিয়োগ হয় একটা সেক্টরে, আমাদের কিন্তু আশাবাদী হওয়ার মতো অনেক বড় একটা সুযোগ আছে। আবার আমরা যদি কিছু না করি, শুধু আশাটাই করলাম, প্রসঙ্গীর স্যারের প্রথম আলোচনার যে ধাপটা ছিল শুধু আশা করলাম, এটার জন্য আমার যোগ্যতাও নাই, আমার সেই ডিটারমিনেশন নেই, আমার কোনো চেষ্টাও নাই, তাহলে এই আশাটা করাটা কোনো মানে খুব একটা কাজে আসবে না, ফলপ্রসূ হবে না। সুতরাং there is no shortcut way। আমরা অনেকেই চাই একেবারে সবকিছু করে মুখের ভিতরে ঢুকিয়ে দিলে আপনি এটা গলাধঃকরণ করবেন, এরপর পরীক্ষার হলে গিয়ে, এটা অসম্ভব। এই তীব্র প্রতিযোগিতার সময়ে আপনি শুধু শুনে শুনে, মার্চ ফরওয়ার্ডের শিক্ষকরা বা যে কোনো জায়গায় শিক্ষকরা কিছু বললো, আপনি মনোযোগ দিয়ে শুনলেন, শোনার পর আপনি ওইটাই পরীক্ষার হলে গেলেন। আমি বিসিএস নিয়ে কাজ করতে গিয়ে একটা জিনিস দেখেছি, রিডিং কম্প্রিহেনশন একটা প্যাসেজ আছে যেটা হচ্ছে 100 মার্কসের, 100 মার্কসের। সে রিডিং কম্প্রিহেনশন আমি অনেক ক্যান্ডিডেটকে দেখেছি যারা রিটেন পরীক্ষা গিয়ে জীবনে প্রথমবার 100 নাম্বার রিডিং কম্প্রিহেনশন করতে চায়। তার মানে এখানে তার যে প্রিপারেশন, এই কাজটা তো হয় নাই। একইভাবে আপনি যখন ব্যাংকে পরীক্ষা দিচ্ছেন, একটা এসে লিখবেন, একটা প্যারাগ্রাফ লিখবেন, বা বাংলাদেশের ইকোনমিক সিস্টেম বা কন্ট্রিবিউশন অফ ব্যাংকিং সিস্টেমের উপর আপনি 20টা বাক্য লিখবেন, এর আগে তো এটা আপনার বেশ কয়েকবার প্র্যাকটিস হওয়া উচিত। এই প্রিপারেশনটা যদি না নেন, আপনি যদি চান যে শুধু শুনে শুনে বা রকমারি মলাটের দুই একটা বই পড়ে আপনার কাজটা হয়ে গেল, বই পড়াও না, বই কালেকশন করে সেলফে রেখে দেওয়া, তাহলে এক্ষেত্রে আসলে খুব, আপনি কেন সাকসেসফুল হন নাই, এরপর আপনি ওই যে গল্প করলেন কেন হলাম না, কেন হয়েছে, কারাপশন হয়েছে কিনা, রেফারেন্স ছিল না বলে এই ধরনের গাল গল্প করবেন, এটা কিন্তু আসলে আমাদের জেনারেশনের জন্য, স্মার্ট জেনারেশনের জন্য এটা কিন্তু মানায় না। আমি মনিরুল হায়দার স্যারকে, মনিরুল হায়দার আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি এখন। হ্যাঁ, আপনি একটু কথা বলতে চাইছিলেন, আমরা একেবারে শেষের দিকে চলে আসছি, যদি একটু শর্ট বলতেন। আপনি বলছিলেন শর্টকাট কোনো পথ নাই, এটা এখানে বোধহয় আপনি একটু লাইন ইন্টারাপ্ট হয়েছিল, প্লিজ। আচ্ছা, যেটা হচ্ছে আপনাকে বেসিক জিনিসগুলো নিয়ে নিতে হবে। যেমন যদি আমি ম্যাথের বেসিকের কথা বলি, তাহলে আপনাকে ক্লাস 6 to 8, ক্লাস 6 to 10 এই ম্যাথ বইগুলো কমপ্লিট করতে হবে। আপনি অনেক জায়গায় হয়তো শর্টকাট ম্যাথ হচ্ছে, কিন্তু এটা আপনাকে প্রথমে বেসিক গুলো জেনে নিতে হবে। বেসিক জেনে নেওয়ার পরই আপনি শর্টকাট অঙ্ক ম্যাথ করতে পারবেন। ঠিক একইভাবে হচ্ছে ইংরেজি বলেন বা বাংলা ব্যাকরণ বা এই টাইপের জিনিসগুলো যখন করেন, ইংলিশ গ্রামার, তখন আপনাকে কিন্তু বেসিক জিনিসগুলো আপনাকে জানতে হবে। বেসিক জিনিস জানা ছাড়া আসলে আপনি যখন বেসিক জানেন, তখন একটা ম্যাথ বা একটা এসে বা একটা গ্রামার কারেক্ট আনসার আপনি বেসিক জানা থাকলে আপনি করতে পারবেন। কিন্তু দেখা গেল যে আপনি হয়তো বিভিন্ন বছরের পরীক্ষায় প্রশ্ন আসছে, এই কয়েকটা প্রশ্ন দেখে গেলেন, এভাবে আসলে প্রিপারেশন হয় না। কিন্তু এটাও ঠিক যে মানে বিভিন্ন বছরের প্রশ্নগুলো আপনাকে দেখতেই হবে। বিভিন্ন বছরের প্রশ্নগুলো দেখার পরই আপনার একটা আইডিয়া হবে। প্রথমে আপনাকে নিজেকে অ্যাসেস করার জন্য বিভিন্ন বছরের প্রশ্নগুলো আপনাকে দেখে নিতে হবে। দেখে নেওয়ার পরেই আপনার অ্যাসেসমেন্টটা, আপনি নিজের অ্যাসেসমেন্টটা করতে পারবেন যে আমাকে কোন কোন জায়গায় প্রিপারেশন নিতে হবে, আমাকে কোথায় কোথায় আমার লুপ হোল আছে। এই জিনিসগুলো ফাইন্ড আউট করার পরে আপনাকে প্রিপারেশন নিয়ে প্রস্তুতি নিতে হবে।
যেমন অনেকগুলো একদম এসে প্যারাগ্রাফ বা কম্পোজিশন লেখার জন্য যেই বইগুলো বাজারে পাওয়া যায়, প্রচলিত বইগুলো, এগুলো থেকে আনসার করলে আসলে পরীক্ষকরা খুব ইজিলি আবার হ্যাঁ স্যার, আমরা রোশনগীর স্যার, আপনি শুনতে পাচ্ছেন? স্যারের সাথে আলাপ করে আমরা আমাদের আজকে আলোচনা শেষ করবো। স্যার, আমি প্রথমেই দুইটা খুব ছোট প্রশ্ন আমরা কি করতে চাই, স্পেসিফিক দুইটা ছোট প্রশ্ন, এরপরে আপনার সাথে আলোচনা শেষের দিকে যাব। প্রথম কথা হচ্ছে, সিজিপিএ কি খুব গুরুত্ববহ একজন ব্যাংকে ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে? আমাদের অনেকের আছে এসএসসি বা এসএসসি বা গ্রাজুয়েশন লেভেলে খুব ভালো সিজিপিএ থাকে না, ওরা যদি প্রিলি এবং লিখিত পরীক্ষায় পাশ করার পর ভাইবা বোর্ডে যায়, তখন সিজিপিএ এর জন্য ওরা কোনো ধরনের নেতিবাচক জাজমেন্টের শিকার হয় কিনা? না, এটা চাওয়ার জন্য চাওয়া না, অ্যাকচুয়ালি বেসিকলি প্রথমে আমি সিজিপিএ দিয়ে যে হয়তো কিছু অ্যাপ্লিকেশন হয়তো কমে যেতে পারে ফর সিজিপিএ পয়েন্টের জন্য। আর জিনিসটা হচ্ছে কিছু কিছু স্ট্যান্ডার্ড তো মেনটেন করে, একটা যখন কল করে মানে ইন্টারভিউর জন্য বা পরীক্ষার জন্য, তখন কিছু শর্ট কিছু ব্যাপার থাকে, মানে আমি অ্যাপ্লিকেশনটা শর্ট লিস্টিং কেমনে করবো, ওই জিনিসগুলোর মধ্যে সিজিপিএ হয়তো এমন হতে পারে হি গট দ্য মিনিমাম সিজিপিএ বাট হি অর শি মে বি আ ভেরি গুড ক্যান্ডিডেট, এইগুলো কিন্তু আমি অপরচুনিটির উপর দিচ্ছি। এরকম স্ট্যান্ডার্ডের কারণে জিনিস কিন্তু অনেক সময় বাদ পড়ে যায়। এটা কিন্তু বেদ বাক্য না, কিন্তু এটা আমার ধারণা বলে আপনার কেমন কি ধারণা বলতে কোনো কিছু নাই, কিন্তু যখন ছিল তখন ওটা সাজাবো, এইটুকুই। আরেকটা ছোট একটা প্রশ্ন স্যার, আমাদের অনেকের মধ্যে আমরা আছি, ধরেন কোন একটা প্রাইভেট ব্যাংকে চাইলো ইকোনমিক্স এর লোকজন অ্যাপ্লাই করবে, কমার্স ফ্যাকাল্টির ছেলেমেয়েরা, বিবিএ ফ্যাকাল্টির ছেলেমেয়েরা অ্যাপ্লাই করবে, এটা একটা সুনির্দিষ্ট করে দেয়। আমরা অনেক ক্যান্ডিডেটকে পাই যাদের ওই সাবজেক্টে পড়া না, সে শখের বসে বা কোনো কিছু একটার আশায় সে ওখানে অ্যাপ্লিকেশন করে দেয়। এগুলো কি আসলে মূল্যায়ন হয়? আমার যেটুকুই কিন্তু আমি যেটা চাচ্ছি, হ্যাঁ, আমার রেসপন্স থাকবে ওই কারণে। আমার স্পেসিফিক ফিল্ড যখন আমি মেনশন করে দিই, যদি এনি ফিল্ড ওপেন থাকে, anyone can apply, but when I go for specification, for accountancy, economics, stats, তখন আমি এর বাইরে কেমন করতে বলেন, আমার তো এমনি এটা বাদ করে দিই। আমি ক্যান্ডিডেটকে তো আমি দেখি না, আমরা তো তার প্রেজেন্টেশন দেখছি, তাই না? জি জি হ্যাঁ, জি স্যার, these are all my what should I say, একটা কাস্টমাইজ করার জন্য, একটা প্রিপারেশন নেওয়ার জন্য এবং কিছু লোককে সুযোগ দেওয়ার জন্য। আমাদের সবসময় কিন্তু ইচ্ছা থাকে টু গিভ সামওয়ান অপরচুনিটি, 3-4টা এরিয়া দেওয়া হয় যাতে কোনো না কোনো ইম্পর্টেন্ট এরিয়াস গুলো যেটা সাবজেক্ট কম বেশি আমি ভালো, আমার নিজের এই অডাসিটি নাই, কোনো সাবজেক্টকে আমি খারাপ বলতে পারবো না। ওনার যদি হয়তো আরেকটা পৃথিবী দাঁড়িয়ে আছে, ওই সাবজেক্টগুলো প্রাধান্য দিয়ে হয়তো ওনাকে এখানে ডাকা হবে ডেফিনেটলি। কোনো সাবজেক্ট ইম্পর্টেন্ট না। প্লিজ নেক্সট কোশ্চেন। প্রত্যেকটা ডিসিপ্লিনের আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে এবং সেই ডিসিপ্লিন নিয়ে কাজ করার একটা ক্ষেত্র আছে, এটা আমাদেরকে খুঁজে নিতে হবে। সুতরাং অযথা যেখানে চাই নাই সেখানে আমাদের এটা সাবমিট করা, সময়, শ্রম, পয়সা নষ্ট করে, আমার মনে হয় এটা খুব একটা উচিত না, আমি যদি রোশনগীর স্যারের কথাটা ঠিক মতো পাই। এখন স্যারের কাছে আমার লাস্ট যে বিষয়টা জানার কথা, সেটা হচ্ছে মার্চ ফরওয়ার্ডের একটা স্লোগান হচ্ছে, আমরা সাকসেসফুল লোকের জন্য আমরা কাজ করছি না, মানে টু মেক পিপল সাকসেসফুল। আমরা চাচ্ছি রাইট পিপল রাইট পজিশনে যাবে, অর্থাৎ নৈতিকতা সম্পন্ন, মূল্যবোধ সম্পন্ন, আপনি যেটাকে বলেছেন ইন্টিগ্রিটি, সিনসিয়ারিটি, অনেস্টির কথা বলেছিলেন। আমরা এই সেক্টরে, ব্যাংকিং সেক্টর, সব সেক্টরে তো এগুলো গুরুত্বপূর্ণ, ব্যাংকিং সেক্টরে বিশেষ করে যেখানে ফিনান্সিয়াল বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত প্রতিটা ফ্যাকশন পর্যন্ত নিয়ে কাজ করতে হয়, যারা ব্যাংকিং সেক্টরে কাজ করতে চায় তাদের ইন্টিগ্রিটি, লেভেল অফ সিনসিয়ারিটি এবং পাংচুয়েশন, এই বিষয়গুলো কিরকম গুরুত্ব পাবে বলে আপনি আমাদের ইয়াং জেনারেশনকে কিভাবে অ্যাডভাইস করবেন প্লিজ? হ্যাঁ, আমি অবশ্যই বলবো, তবু আপনার একটু হয়তো ডিস্টার্বেন্সের কারণে হয়তো ইন্টারনেট ডিস্টার্ব হচ্ছে, আমি যেখানে বসছি, বা স্টিল যদি একটা পয়েন্ট পেলাম, অ্যাকচুয়ালি সিনসিয়ারিটি তো কোনো মেজারমেন্ট নাই। আমি 60% সিনসিয়ার বা 90% সিনসিয়ার বা 99% সিনসিয়ার, এগুলো ডিপেন্ডস অন ইউর ডিসপোজিশন, হাউ ইউ আর ডিসপোজিং ইয়োরসেলফ। হ্যাঁ, এবং যে এটা পরীক্ষা নিরীক্ষা, আমাদের ব্লাড টেস্টের মতো, আমার ব্লাডে কি আছে আই ডোন্ট নো, সে সিরিঞ্জ দিয়ে নিয়ে নিল, প্যাথোলজি টেস্ট হওয়ার পরে আমি তখন শক হয়ে যাচ্ছি
আমার এই হয়ে গেল কেন, কেমন? দিস ইজ দ্য সেম থিং হিয়ার। আমার একটা কথা হলো, অনলি একটা ছোট এক্সাম্পল, যারা রিসিপিয়েন্ট তারা নতুন আলোর দেখতে চায়। যেমন আমি একটু শিল্পী, গানের শিল্পীর কথা যদি বলি, উনি যদি সারেগামা না জানে, উনি গানটা না গাওয়াই ভালো, কারণ কোনো না কোনো এক সময় গানটা বেসুরা হয়ে যাবে। এই বেসুরটা হচ্ছে জীবনের মতো, জীবনটা কিন্তু একটা সুর, হ্যাঁ, একটা বহুধা নদী, এটার মধ্যে ডিসরাপশন যখন হয় ঠিকই কিন্তু আমার বাধা হয়ে যাচ্ছে, ওই সময় আমার একটা সেটব্যাক হচ্ছে। আর যদি আমি বহমান হতে পারি তাহলে কিন্তু আমি দেখবেন যে এগিয়ে যাব। ফলে আমি শুধু এটুকুই বলবো, 2-3টা পয়েন্ট আবার রিপিট করি উইথ ইউর কাইন্ড পারমিশন। আমি বললাম আপনার ইন্টারেস্ট, প্রিপেয়ারডনেস, স্মার্টনেস, নলেজ, চ্যালেঞ্জ অ্যান্ড ড্রাইভ। এইগুলোর বাইরে কিন্তু আর শব্দ খুঁজে পাচ্ছি না। আপনি যদি এগুলোই নিজের মধ্যে মনে করেন আপনি বিল্ড ইন করতে পেরেছেন, আমার কেন জানি মনে হয় যে মাস্ট বি ডেফিনেটলি, অ্যাটলিস্ট অন্য কারো কাছে কেউ জানি না, আমার কাছে আপনি অনেক বেশি অ্যাকসেপ্টেড হয়ে যাবেন, বিলিভ মি। এই কয়েকটা মূল মন্ত্র আমাদের জীবনে দাঁড়ানোর জন্য, শক্ত হয়ে দাঁড়ানোর জন্য। কেমন? কনফিডেন্স তো না থাকে আমি কোথাও দাঁড়াতে পারি না। আমি যতই শিক্ষিত ফার্স্ট ক্লাস ফার্স্ট পাই না কেন, কিন্তু আমি যদি একটু শেখই থাকি, তখন দেখবেন না যে নিচ্ছেন আমার কথাগুলো, উনিও একটু কেমন জানি বিব্রত হয়ে যাচ্ছেন। দেখলাম তার সিভিতে এত তো ভালো স্কোর করেছে, এটা উইথ ডিউ অ্যাপোলজি দ্য বেস্ট স্টুডেন্টস। ওনারা অনেক সময় নার্ভাস হয়ে যায়। কেন নার্ভাস হবেন আমি বুঝলাম না, ওয়াই? আপনি তো চাকরি মানে ফেস করতে গেছেন, চাকরি নিতে গেছেন, পরে চিন্তা করবেন চাকরি পাবেন, এটা কনফিডেন্স থাকা ভালো, বিকজ ইউ আর কোয়ালিফাইং ইউর সেলফ। দ্যাট ইজ কিন্তু একটা আত্মবিশ্বাস বলি আমি, কি এটা সেলফ মানে হচ্ছে এক নাম্বার 1 টু প্রসিড। তবে উইথ ডিসিপ্লিন, আপনার সবকিছু থাকবে ডিসিপ্লিন। কারণ বেলাইনে জমে গাড়ি রাস্তায় ড্রাইভ করি না, অবশ্যই আমার কিন্তু অ্যাক্সিডেন্ট হবে। তো প্লিজ প্লিজ বিল্ড এটা বন্ধু বান্ধবের মধ্যে এটা হতে চাইবেন সবসময় বেটার দ্যান দি বেস্ট। সবাই হয়তো আপনার বন্ধুরা একটা বেস্ট ফোরামের মধ্যে আছে, আপনি তাদের চেয়ে একটু বেটার হন, দেখবেন জীবনটা আরেক সুন্দর হয়ে যাবে। এবং অলওয়েজ জীবনটাকে ওপেন রাখবেন কিছু নেওয়ার জন্য ফ্রম দি এনভায়রনমেন্ট। ইউ মে নট বি নোয়িং এভরিথিং অ্যারাউন্ড দি এনভায়রনমেন্ট, প্লিজ হ্যাভ দ্য ইনিশিয়েটিভনেস টু টেক সামথিং, তখন আপনি দিতে পারবেন অনেক কিছু। হ্যাঁ, আর ব্যাংকিং সেক্টরে ডেফিনেটলি অনেস্টি, ইন্টিগ্রিটি, সিনসিয়ারিটি, এটা কেন চাইবে না বলেন? আমি এখানে তো সাহিত্য স্কোপ নাই, তো ফ্যাক্টস এন্ড ফিগার্স নিয়ে কথা বলছি। ফিগার্স যদি আমার ভুল হয়ে যায়, আমার পুরো অ্যানালাইসিসটা ভুলে যাবে, বিলিভ মি। এইগুলোই হয় অনেক সময়। আমার হয়তো আপনারা বলেন যে ফিগার যদি কেউ ভুল, এটা আমার দরকার নাই। আমি যেটার উপর কাজ করছি আমার বেসিস হচ্ছে ফিগার্স। ফিগার্স আর স্পিকিং টু মাই হায়ার অথরিটি। আমি এটা অ্যানালাইসিস করে দিলাম, ওনারা এটা জাজমেন্টটা দিবেন। তো দিস ইজ আওয়ার ব্যাংকিং রিলেশনশিপ। তো ফলে ডেফিনেটলি ইকোনমিক্স বলেন, ইংলিশ বলেন, ম্যাথস বলেন, প্রত্যেক কিছুর এখানে মূল্যায়ন হয়। কিন্তু প্লিজ আই উইল স্যালিউট মাই ফিউচার যারা লিডার হবে না আমাদের ব্যাংকিং আঙিনায়, এবং প্লিজ মার্চ ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড দেখবেন না যখন পড়ার মার্চ করেন। দিস ইজ মাই রিকোয়েস্ট টু ইউ অল। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। রোশনগীর স্যার অনেক সুন্দরভাবে, আমি নিজেই ব্যক্তিগতভাবে খুব উপকৃত রোশনগীর স্যারকে, স্যারের অনেক ব্যস্ততার ভিতর এবং আমরা খুব কম সময়ের মধ্যে স্যারকে পেয়েছি। স্যারের প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা। মনিরুল হায়দার, বন্ধু মোহাম্মদ মনিরুল হায়দার, তার প্রতি কৃতজ্ঞতা। সে তার আলোচনাগুলো আমার মনে হয় যারা এক্সপেক্টেন্ট, যারা ব্যাংকিং সেক্টরে যাওয়ার জন্য, তাদের জন্য খুবই টু দি পয়েন্ট কিছু আলোচনা ছিল। কিভাবে প্রিপারেশন নেবেন এবং আমাদের লোকবল কিভাবে নিয়োগ করা হয় এবং তাদের প্রমোশন অ্যাসপেক্টটা কি, এই বিষয়গুলো নিয়ে উনি আলোচনা করেছেন। এবং এই বয়সেও স্যার আবার এইভাবে বললে মাইন্ড করেন, স্যার হচ্ছেন যে একজন বয়স্ক তরুণ, আমাদের শ্রদ্ধেয় অসীম কুমার রায় স্যার। স্যার এই দীর্ঘক্ষণ সময় আমাদের সাথে থেকে আমাদেরকে উৎসাহ দিয়েছেন, আমাদের সাথে কন্ট্রিবিউট করেছেন। স্যারের প্রতি অশেষ শ্রদ্ধা। যারা শুনছেন তাদের জন্য আমার লাস্ট 1 মিনিটের কথা হচ্ছে, সেটা আমরা 16 অক্টোবর 2020 সাল থেকে আমাদের ব্যাংকিং কোর্সগুলো ক্লাস শুরু হবে। আমাদের রেজিস্ট্রেশনের কাজ চলছে, রেজিস্ট্রেশন চলছে আমাদের গ্রুপে এবং পেজে। রেজিস্ট্রেশনের গুগল ফর্ম দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। আর আমরা চেষ্টা করব এই ফিল্ডের যারা বেস্ট টিচার এবং বেস্ট কোর্স ম্যাটেরিয়ালস দেওয়ার জন্য। সবচেয়ে বড় কথা, আমরা সময়ে সময়ে আমাদের এই যে রেসপেক্টেড ডিসকাশন টাস্কে যারা ছিলেন তাদের মতো গুণীজনদেরকে নিয়ে এসে আপনাদেরকে আপনাদের স্পৃহাটাকে যাতে ওনারা আরেকটু জাগিয়ে তোলেন, আরেকটু অনুপ্রেরণা দেন, আপনারা যেন হাল ছেড়ে না দেন, লেগে থাকেন, এই বিষয়ে আপনাদেরকে মোটিভেট করার জন্য আমাদের চেষ্টা থাকবে। আর আমার মনে হয় একটা ভালো কিছু হবে। আর আমরা চেষ্টা করে যাই আমরা হাল ছেড়ে না দিই, আমরা হতাশ না হই, সুযোগের প্রতি আমরা বেশি মনোযোগ দিই, আমরা দুর্যোগের প্রতি, অসম্ভাবনার প্রতি মনোযোগটা না দিয়ে সম্ভাবনা কোথায় সে বিষয়ে আমরা একটু ফোকাসড হই।
আমার মনে হয় সেখানে আমাদের ভালো কিছু করার জন্য সে ভালো কিছু করার সম্ভাবনা নিহিত থাকবে। আপনাদের সবাইকে দীর্ঘ সময় আমাদের আলোচনা শোনার জন্য শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনাদের শুভরাত্রি। এখানেই আলোচনা শেষ করছি। অসীম কুমার রায় স্যার, আমরা কি শেষ করতে পারি আজকে? Yes. Thank you very much. থ্যাংক ইউ স্যার, আপনাকে ধন্যবাদ। সবাইকে পেইড ফরওয়ার্ডের পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি দোয়া করছি যারা ক্যান্ডিডেট পরীক্ষা দিবে তারা সবার জন্য চাকরি হয়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যারের দোয়া আমাদের পাথেয় হোক। রোশনগীর স্যারকে কৃতজ্ঞতা, ধন্যবাদ। মনিরুল হায়দারকে কৃতজ্ঞতা, ধন্যবাদ। আমরা এখানেই শেষ করছি। শুভরাত্রি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।